স্ক্রিন দেখতে পাচ্ছ তো? তাহলে আমরা হারমোনিক অসিলেটরটা পড়ছিলাম, হ্যাঁ? আচ্ছা, এবার এই যে হারমোনিক অসিলেটরে আমরা আগের দিনের ক্লাসে মূলত যেটা করেছি যে ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটরটাকে বলে দিয়ে সেটা কোয়ান্টাম হারমোনিক অসিলেটরে ঢুকেছিলাম। কোয়ান্টাম হারমোনিক অসিলেটরে যেটা হচ্ছে সলিউশনটা কিন্তু সিলেবাসের মধ্যে নেই, তাহলে উইদাউট সলভিং দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে তোমার ওয়েভ ফাংশনটা কেমন, মানে শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে যা লিখেছি, সলভ করিনি, লিখে ওই কেমন করে ওয়েভ ফাংশনগুলোকে বের করতে হয় জেনারেল ইকুয়েশন থেকে সেটাকে করেছিলাম। এনার্জি আইগেন ভ্যালুটাকে বলেছিলাম, আর এনার্জি আইগেন ভ্যালু থেকে আমি বেশ কিছু কিছু জিনিসপত্র আমি আলোচনা করেছি। এনার্জি আইগেন ভ্যালু সেটা স্পেকট্রোস্কোপিতে কেমন করে কাজে লাগছে, সেখান থেকে কেমন করে ফোর্স কনস্ট্যান্ট বের করতে হয়, এইগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছি। আচ্ছা, আজকে আমি মূলত যে কাজটাকে করব সেটা হচ্ছে এই যে ওই যে ওয়েভ ফাংশনগুলো আমি লিখেছিলাম, সেই ওয়েভ ফাংশনগুলোকে নিয়ে কিছু ইন্টারপ্রিটেশন আছে, সেই ওয়েভ ফাংশন থেকে কি সব জিনিসপত্র পাওয়া টাওয়া যায় আর কি, এইগুলো একটুখানি জাস্ট আমি একটু বুঝতে চাইছি। তার সঙ্গে সঙ্গে আরো কিছু জিনিসপত্র, এবারে সলিউশন স্কিমটা যদিও আমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি একটা সলিউশন স্কিম অন্তত করাবো, যেটা ল্যাডার আপার অ্যাপ্রোচে কিভাবে সলিউশন করা হয় আর কি, সেটা আমি করবো আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা হচ্ছে যে আগের দিনে যে ওয়েভ ফাংশন গুলোকে বলে দেওয়া হয়েছিল, discussions on wave functions for linear simple harmonic oscillator, আজ প্রথমে এইটা নিয়ে কথাবার্তা বলবো আমি। দেখো, আমি এই যে মানে ওয়েভ ফাংশনের যে নর্মাল ফর্মটা ছিল, সেই ফর্মটা থেকে আমি গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশন, ফার্স্ট এক্সাইটেড স্টেট ওয়েভ ফাংশন, সেকেন্ড এক্সাইটেড ওয়েভ ফাংশন, থার্ড এক্সাইটেড ওয়েভ ফাংশন, এসবগুলোকে করার চেষ্টা করেছিলাম আমি। মানে প্রথম তিনটে করে দিয়েছিলাম, তারপরে দু তিনটে তোমাদের করতে দিয়েছিলাম, একজন দুজন তোমরা করে পাঠিয়েছো। আচ্ছা, নর্মালাইজড ওয়েভ ফাংশনটা, সেটা প্রথমটা ছিল আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4, এইটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2। আচ্ছা, যেখানে আলফাটা হচ্ছে রুট ওভার অফ কে এম বা কে মিউ যাই বলো না কেন, মানে সেটা তুমি একটা মাস হলে হচ্ছে কে এম লিখবে, আর যদি তোমার ডায়াটমিক মলিকুলের মতো এরকম হয় তাহলে রিডিউস মাস দিয়ে লিখবে আর কি, কে এম রুট ওভার কে এম বাই এইচ ক্রস এইটা। আর এটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো, কে যেহেতু এম ওমেগা স্কোয়ার, যদি বসিয়ে দাও তাহলে এম ওমেগা বাই এইচ ক্রস, এইটা হচ্ছে তোমার আলফার অ্যাকচুয়ালি এক্সপ্রেশন, আলফাটা। এটা আমি পাশে লিখে রাখলাম। তাহলে গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা এরকম দেখতে। আচ্ছা, ফার্স্ট এক্সাইটেশন ওয়েভ ফাংশন যেটা, সেটা হচ্ছে তোমার আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4, একটা রুট 2 থাকছে, মানে রুট ওভার অফ 2 আলফা থাকছে দাদা, রুট ওভার অফ 2 আলফা ইন্টু এক্স থাকছে একটা, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 থাকছে একটা। আচ্ছা, সেকেন্ড এক্সাইটেশন ওয়েভ ফাংশন যেটা, সেটা তুমি এইরকম ভাবে লিখতে পারো, 1 বাই ধরো রুট 2 আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4, আর 2 এখান থেকে 2টা কমন চলে গেল, 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 একটা পার্ট আছে, তারপর যেমন ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 আছে এইটা। আর একটা জাস্ট একটু লিখে নিই, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার ধরো 1 বাই রুট 3 একটা হলো, আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4, তার সঙ্গে থাকছে হচ্ছে রুট ওভার অফ আলফা ইন্টু এক্স
তার সঙ্গে থাকছে হচ্ছে 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 3, 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 এন্ড সো অন। মানে এই তিনটা আমি আগের দিন করে দিয়েছিলাম, পরেরটা আমি এক জায়গা থেকে দেখে লিখলাম। হ্যাঁ, মানে যদি ভুল টুল না থাকে তো ঠিকই আছে। যাক। আচ্ছা, এবারে এইখান থেকে কতগুলো জিনিস একটু খেয়াল করো। সেটা হচ্ছে এই যে যখন তোমার কোয়ান্টাম নাম্বারটা মানে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার ভিটা, মানে ভি লিখেছিলাম এন লিখেছিলাম আগের দিন, কি লিখেছিলাম তো কোয়ান্টাম নাম্বারটা ভি না এন কি লিখেছিলাম? আচ্ছা, ঠিক আছে। তো ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার ভিটা যখন তোমার 0 বা 2 বা 4 এইগুলো মানে ইভেন, দেন ওয়েভ ফাংশনস আর ইভেন ফাংশন। ইভেন ফাংশন মানেই হচ্ছে বেসিক্যালি তোমার সিমেট্রিক অ্যাবাউট দ্য অরিজিন বা সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু 0। মানে এক্স ইকুয়াল টু 0 অ্যাবাউটে ডান দিকটা যেমন বাঁ দিকটা এক্স্যাক্টলি একই রকমের দেখতে, মানে মিরর ইমেজের মতো দেখতে। এইটা মানে তুমি এই এক্সপ্রেশন থেকে বুঝতে পারো সাই 0 এক্স, তুমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, যা ছিল তাই হবে। মানে ইভেন ফাংশন মানে কি সাই অফ মাইনাস এক্স ইকুয়াল টু সাই এক্স, এটা। আবার যখন তোমার ভিটা 1, 3, 5 এইগুলো হচ্ছে, তখন কিন্তু সাই ভি এক্স এরা হচ্ছে আর অড ফাংশন হচ্ছে। তুমি এক্সপ্রেশন থেকে বুঝতে পারো এখানে এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2টা এক্সটা নেগেটিভ করলে একই থেকে যায়, কিন্তু এই এক্সটা মাইনাস হয়ে যাবে। ঠিক পরের দিকেও তাই, এই যে 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 একই থাকে, কিন্তু একটা এক্সট্রা এক্সট্রা আছে, সেটা কিন্তু ওটাকে নেগেটিভ করে দেবে। তার মানে এটা হচ্ছে তোমার অড ফাংশন, মানে এটা অ্যাকচুয়ালি তোমার অ্যান্টিসিমেট্রিক অ্যাবাউট এক্স ইকুয়াল টু 0। মানে এক্স ইকুয়াল টু 0 অ্যাবাউট সেটা কিন্তু সিমেট্রিক না। আচ্ছা, এবারে এইগুলোকে মাথায় রেখে তুমি যদি একটা ছবি আঁকার চেষ্টা করো। আচ্ছা, ছবিটাকে আমি আর কিছু বলবো, বলার আগে জাস্ট সিম্পলি দেখো, যখন তুমি ছবিটা আঁকবে, ছবিটা আমি দুটো ছবি পাশাপাশি আঁকবো। একটা হচ্ছে যে এইটা এক কাজ করি প্রথমে, যে তোমার এই যে পোটেনশিয়ালটা পোটেনশিয়ালটা আগে করে যা পার্টিকেল নিয়ে বক্স বা ইত্যাদি করার সময় বক্সটাকে এঁকে নিয়ে তার উপরে তো ছবিটাকে আঁকতে হয়। আমি সেটা কি করছি, তার পোটেনশিয়ালটাকে প্রথমে ধরো তোমার এবারে করে দিই। ধরো এরকম। আচ্ছা, এখানে পাশে আর একটা ছবি আমি এঁকে রাখি। দেখো, মানে আমার অতটা ভালো হলো না, কিন্তু মানে একটু মেনে নেওয়ার। হুম, আচ্ছা, আমি যেটা করব যে এই দিকে ওয়েভ ফাংশনটাকে প্লট করব, আর এদিকে আমি প্রবাবিলিটি ডেন্সিটিটাকে প্লট করব, সাই ভি এক্স তার মডিউলাসের স্কোয়ার। আর যেহেতু রিয়েল ফাংশন, মডিউলাসের স্কোয়ার করা মানে এখানে যা ডিরেক্টলি স্কোয়ার করে দেওয়া। আচ্ছা, আজ এবারে এই যে বিভিন্ন এনার্জি লেভেলগুলো ধরো, প্রথমে তোমার এই ধরো গ্রাউন্ড স্টেট, তার একটা এনার্জি আছে, অর্থাৎ ভি ইকুয়াল টু 0 জন্য এইটা। এই ধরো তোমার ভি ইকুয়াল টু 1। ধরো তোমার ভি ইকুয়াল টু ধরো 2। এক সেকেন্ড একটু ধরো, হ্যাঁ, এটা খুলে দিয়ে আসি। ধরো ভি ইকুয়াল টু তোমার 3, একটু ধরো।
এই যে বিভিন্ন এনার্জি লেভেলস গুলো আমি আঁকলাম, মানে বেসিক্যালি ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার গুলো আমি কোনো জাস্ট আঁকলাম। আর এদিকেও ঠিক একই রকম করে এই ধরো ভি ইকুয়াল টু 0, এই ধরো ভি ইকুয়াল টু 1, এটা ভি ইকুয়াল টু 2। মানে গ্রাউন্ড স্টেটের এই এনার্জিটা কম, বাকিগুলো ইকুইপেস। আমার হয়তো ছবিতে সেটা আঁকতে গিয়ে একটুখানি কম বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এই এনার্জি লেভেলগুলো ইকুইপেস, সেটা তোমরা আগের দিন দেখেইছো। এটা ভি ইকুয়াল টু 3 অ্যান্ড সমান সমান। আচ্ছা এবারে দেখো, ধরো আমি যখন এই 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 যে মাঝখানটা হচ্ছে তোমার অরিজিন, মানে এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে? এবারে দুদিকটা তোমার একদিকে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, একদিকে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। এটা এক্স ইকুয়াল টু 0, এদিকে মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, এদিকে তোমার প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। এদিকে প্লাস ইনফিনিটি, এইটা মাইনাস ইনফিনিটি, এইটা প্লাস ইনফিনিটি, এইটা হচ্ছে তোমার মাইনাস ইনফিনিটি, তাই তো? আচ্ছা তুমি এবার গাউস স্টেট ওয়েভ ফাংশনটাকে দেখো। গাউস স্টেট ওয়েভ ফাংশনটা সাই জিরো এক্সটা হচ্ছে তোমার আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, সাই জিরো এক্স ইকুয়াল টু আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1 এক্সট্রা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2। দেখো এটা পরিষ্কার একটা গাউসিয়ান ফাংশন। এটা হচ্ছে গাউসিয়ান ফাংশন। হ্যাঁ, গাউসিয়ান ফাংশন মানে তোমার বেসিক্যালি যেটা হচ্ছে যে এক্স যখন 0 তখন তার একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। সেইখান থেকে জিনিসটা এক্সপোনেনশিয়ালি কমছে, কমে যখন এক্স টেন্ডস টু ইনফিনিটি সেটা তোমার আস্তে 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 আবার 0-র দিকে যাচ্ছে। এই এদিকে ঠিক একই রকম করে এই যে আস্তে আস্তে এগুলো তোমার 0-র দিকে যাচ্ছে। এটা গাউসিয়ান ওয়েভ ফাংশনটা এই ধরনের দেখতে। আচ্ছা এবার একটা জিনিস দেখো খেয়াল করে, যে এই যে কোনো একটা গিভেন এনার্জিতে যদি গাউসটা তুমি কনসিডার করো, এইটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি টার্নিং পয়েন্ট রিপ্রেজেন্ট করছে। টার্নিং পয়েন্ট আমি আগের দিন ক্লাসিক্যালি টার্নিং পয়েন্ট অ্যাকচুয়ালি কি বলেছিলাম, আমি টার্নিং পয়েন্ট আবার একটু বলবো আজকে। হুম, যেটা কথা সেটা হচ্ছে এই যে যখন ভাইব্রেশন কোয়ান্টাম আমরা ভি ফিক্স করে দিলাম, অর্থাৎ এনার্জি ফিক্সড হয়ে গেল। আর এনার্জি যখন ফিক্সড হয়ে যাচ্ছে, টোটাল এনার্জিটা যখন তোমার এই যে পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কয়ার তার সঙ্গে সমান হয়ে যাবে, তখন তুমি অ্যাকচুয়ালি টার্নিং পয়েন্ট গুলোকে পাবে। তাহলে এই যে করসপন্ডিং পয়েন্ট গুলো, এগুলো হচ্ছে টার্নিং পয়েন্ট। মানে এটা ধরো জাস্ট সিম্পলি বলছি, এটা গাউস স্টেটের জন্য প্লাস এ জিরো, এটা মাইনাস এ জিরো, এই দুটো হচ্ছে তোমার সকল টার্নিং পয়েন্ট। এটা এবারে এটা গাউস স্টেটের জন্য এরকম হলো। আচ্ছা এবারে যখন ফার্স্ট এক্সাইটেড স্টেটটা তুমি দেখছো, ফার্স্ট এক্সাইটেড স্টেটটা দেখো এখানে লেখা আছে, আমি আর নতুন করে লিখছি না। এটা এই কনস্ট্যান্টটাকে তুমি ভুলে যাও, এটা এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার, অর্থাৎ ওটা একটা অড ফাংশন। এক্সটা যখন পজিটিভ, জিনিসটা হচ্ছে তোমার এরকম ভাবে পজিটিভ হলো, মানে একটা মানে জিনিসটা কি হচ্ছে একটুখানি তোমাকে আলোচনা করে দেখাই, যে সাই ওয়ান এক্সটা এটা কেমন দেখতে, না একটা এক্স থাকছে, একটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 থাকছে। তাহলে আগে কনস্ট্যান্ট টনস্ট্যান্ট যা আছে আছে। আচ্ছা তা যদি হয়, তা যদি হয় দেখো খেয়াল করে, যে যখন এক্সটা পজিটিভ, মানে এটা একটা পলিনোমিয়াল পার্ট আছে আর একটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং পার্ট আছে। তাহলে এক্স যখন ছোট তখন পলিনোমিয়াল পার্টটা ডমিনেট করে, সে কি বলবে জিনিসটা লিনিয়ারলি বাড়বে। কিন্তু একটা সময়ের পরে যখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করতে আরম্ভ করে, তখন কি হবে জিনিসটা আবার তোমার কমতে আরম্ভ করবে, করে আস্তে 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 তোমার 0-র দিকে যাবে। তাহলে যে এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 তার করসপন্ডিং ছবিটাই প্রথমে এটা লিনিয়ারলি এরকম বাড়লো, একটা ম্যাক্সিমামে পৌঁছালো, তারপর সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করলো। আর যেটা অড ফাংশন, তার উল্টো দিকটা কেমন হবে, উল্টো দিকটা হচ্ছে এই দিকে চলে আসবে, এরকম ভাবে এলো, এরকম ভাবে এসে এই হলো এটা। তাহলে প্রথমটা হচ্ছে সাই জিরো, তারপর হচ্ছে সাই ওয়ান, এটা। আর এবার সাই টু এক্সটা দেখো খেয়াল করে, সাই টু এক্সটা হচ্ছে তোমার এই টু আলফা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান
একটু ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 এরকম দেখতে আছে। এই যে এরকম মানে কনস্ট্যান্টটাকে বাদ দিয়ে দাও 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 আর পরিষ্কার এটা তোমার ইভেন ফাংশন। আচ্ছা এবারে যখন এক্সটা সামাও 0 হবে, এক্সটা 0 হলে তোমার এই 2 আলফা এক্স স্কোয়ারটা 0 হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 টা 1 হয়ে গেল, অর্থাৎ সেটা -1, অর্থাৎ তার প্রথমে একটা নেগেটিভ ভ্যালু রইল। মানে যখন x ইকুয়াল টু 0 তখন কিন্তু তার একটা নেগেটিভ ভ্যালু আছে। হ্যাঁ, একটা নেগেটিভ ভ্যালু আছে। ঠিক আছে? আর এবারে 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 টা যখন 0 হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ারটা যখন 1/2 আলফা বা এক্সটা যখন প্লাস মাইনাস 1/√2 আলফা হবে, তখন জিনিসটা 0 হবে। অর্থাৎ এইখান থেকে জিনিসটা গেল করে এই দুটো জায়গায় এলো, এই দুটো জায়গায় জিনিসটা তোমার 0 হলো। হ্যাঁ, এইখানে 0 হলো, এখানে 0 হলো। আগে তারপরে যখন তুমি এই এক্সটাকে আরো বাড়াবে, তখন 2 আলফা এক্স স্কোয়ারটা ডমিনেট মানে বেশি হয়ে যাবে দেন 1, তখন এই জিনিসটা এখান থেকে গিয়ে কি হলো, এই জায়গাটা আবার বাড়তে থাকলো, বা এদিকেও ঠিক একই রকম ভাবে জিনিসটাকে বাড়তে থাকলো। আর বেড়ে এবারে এই পলিনোমিয়াল পার্ট যতক্ষণ ডমিনেট করছে, 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1টা তখন বাড়তে থাকছে, কিন্তু একটা সময় পর এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে, ডমিনেট করলে এইটা আবার এই ম্যাক্সিমাম থেকে আবার তোমার কমে গিয়ে আস্তে আস্তে তোমার 0 দিকে চলে যাবে। আর এখানেও ঠিক একই রকম করে, যেহেতু মিরর ইমেজ হবে, যেহেতু এটা এ ফাংশন, হ্যাঁ তোমার যেহেতু ইভেন ফাংশন, তাহলে ইভেন ফাংশন হলে এই হচ্ছে তোমার ছবিটা হয়ে গেল এইটা, আর এটা হচ্ছে এই ধরনের ছবি হয়ে গেল। বোঝা গেল? এই তো দেখো, এইটা খেয়াল করে দেখো তোমার, যে যখন এক্স ইকুয়াল টু 0, দেন সাই টু এক্স এর ভ্যালু কিন্তু এইখান থেকে তুমি দেখছো যে -1, মানে আমি কনস্ট্যান্টটাকে বাদ দিলে এইটা, তার মানে এক্স ইকুয়াল টু 0 তে জিনিসটা নেগেটিভ। আচ্ছা এবারে দেখো, যখন 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, যখন অর্থাৎ এক্সটা হচ্ছে প্লাস মাইনাস 1/√2 আলফা হবে, তখন কিন্তু আবার সাই টু এক্সটা দেখো তোমার 0 হবে। এটা ঠিক আছে, মানে 2 আলফা এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/2 আলফা, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2 আলফা, তখন আবার ফাংশনটা তোমার 0 হবে। আর এবারে যখন তোমার লেটসে এই 2 আলফা এক্স স্কোয়ারটা গ্রেটার দ্যান 1 হয়ে গেল এইটা, তখন 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1টা মানে পজিটিভ হয়ে যাচ্ছে। এবং এই জায়গাটা কি হচ্ছে দেখো, যে মানে তার মানে এক্সটা যখন ডান দিকে 1/√2 আলফার থেকে বেশি, বা বাঁ দিকে 1/√2 আলফার থেকে কম, তখন যেটা দাঁড়াচ্ছে যে 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1 এইটা কিন্তু 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, 2 আলফা এক্স স্কোয়ারটা 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 1টা গ্রেটার দ্যান 0 হচ্ছে, তাহলে জিনিসটা পজিটিভ হয়ে গেছে। আর এবারে এক্স যত বাড়বে জিনিসটা তত বাড়বে, হ্যাঁ তাই মতো করেই বাড়ছে। কিন্তু একটা সময় পর কি হবে, একটা সময় পরে তো এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে, এক্সপোনেনশিয়াল পার্টটা যখন ডমিনেট করবে, তখন সেটা আবার এক্সপোনেনশিয়ালি কমার চেষ্টা করবে, সেখানে ওভারঅল ছবিটা এরকম দেখতে হবে। ঠিক আছে, x is equal to plus minus 1/√2 আলফা, ওই পার্টটার জন্য তো আমার পুরোটাই 0 হচ্ছে। হ্যাঁ এই তো এই দুটো পয়েন্ট, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট আচ্ছা 0 হলো। মানে এই ডান দিকের পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে 1/√2 আলফা, আর এই দিকের পয়েন্টটা হচ্ছে -1/√2 আলফা। হ্যাঁ ঠিক আছে। আর এবার সাই 3x-টা কেমন দেখতে, প্রথমটা একটা এক্স থাকছে, তারপরের পার্টটা হচ্ছে তোমার 2 আলফা এক্স কিউব মাইনাস 3, 2 আলফা এক্স কিউব মাইনাস 3 থাকছে, এন্ড ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 থাকছে। এটা হচ্ছে সাই 3x-টা এরকম তোমার দেখতে। ঠিক আছে। আচ্ছা এবার এখানে না, এটা 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 কিউব না, এটা স্কোয়ার। এটা আচ্ছা দেখো, এই পার্টিকুলার কেসে এখানে পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ এক্স যখন 0 তো জিনিসটা 0, কারণ একটা এক্স পার্ট যেহেতু আলাদা করে গুণ আছে, তাহলে এক্স যখন 0 তখন জিনিসটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। আর এবারে এক্সটা যখন তোমার ধরো মানে মানে হচ্ছে সামান্য পজিটিভ এসছে, মানে ছোট, এক্সটা যদি তোমার ছোট হয়ে যায়, মানে আমি বলছি এক্সটা মানে এই যে 2 আলফা এক্স স্কোয়ার, হ্যাঁ এটা তো, তাহলে এবারে হচ্ছে তোমার যখন দেখো তোমার মানে এক্সটা 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 3 এই টার্মটা আছে, 2 আলফা এক্স স্কোয়ার মাইনাস 3 যদি থাকে, তাহলে এক্স যদি বেশ ছোট হয়, মানে 0 নয়,
যদি এক্স যদি তোমার ছোট কিছু হয়, তা টু আলফা এক্স স্কোয়ারটা হচ্ছে 3 এর থেকে ছোট হবে, তাহলে জিনিসটা নেগেটিভ হবে। তাহলে এইখান থেকে জিনিসটা হচ্ছে প্রথমে তোমার এই নেগেটিভ হলো এখান থেকে। করে আবার টু আলফা এক্স স্কোয়ার মাইনাস থ্রি যখন তোমার জিরো হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার হচ্ছে 3/2 আলফা তার স্কোয়ার রুট হয়ে যাবে, তখন জিনিসটা হচ্ছে তোমার পজিটিভ হবে। মানে জিনিসটা হচ্ছে এরকম যে তোমার এই জায়গায় জিরো হলো, তারপরে জিনিসটা প্রথমে তোমার নেগেটিভ হওয়া স্টার্ট করছে, নেগেটিভ তো বেশিক্ষণ হতে পারবে না, একটা সময় পর আবার জিরো হয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, তারপর এক্সটা যখন খুব বাড়ছে, ওটা এক্স স্কোয়ারের মতো করে বাড়লো, বেড়ে গিয়ে ম্যাক্সিমামে পৌঁছালো, তারপর এক্সপান্স আবার ডমিনেট করলো, সেটা আবার আস্তে 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 আবার জিরোর দিকে চলে গেল। এটা তো ছবিটা দেখো, মানে আমি এক্স যখন পজিটিভ তাহলে প্রথমে এক্স ইকুয়াল টু জিরোতে জিরো, এক্স যখন বেশ ছোট, হ্যাঁ, তখন এই জিনিসটা হচ্ছে টু আলফা এক্স স্কোয়ার, এইটা হচ্ছে তোমার ছোট হবে দেন দ্য থ্রি, সেখানে এই জিনিসটা সার্টেনলি হচ্ছে তোমার কমতে থাকবে। হ্যাঁ, কমে ওটা মিনিমামে পৌঁছে আবার একটা সময় পর জিরো হয়ে যেতে হবে, যখন টু আলফা এক্স স্কোয়ারটা থ্রি এর সঙ্গে সমান হয়ে গেল, তোমার জিরো হয়ে গেল। তারপর ওটা টু আলফা এক্স স্কোয়ার মাইনাস থ্রিটা বাড়ছে, বেড়ে জিনিসটা পজিটিভ হচ্ছে, করে একটা সময় পর তোমার এটা হয়। আর এদিকে করলে যা সিম্পলি মিরারিং মানে এ হবে, মানে যেহেতু এটা অড ফাংশন, এইভাবে দেখতে হবে। এই যে এই হচ্ছে তোমার করসপন্ডিং ছবিটা, এই হচ্ছে ছবিটা। হ্যাঁ, এটা ঠিক আছে। দেখো এই রকম করে আমি ওয়েব ফাংশনের ছবিগুলোকে আঁকলাম, মানে তুমি জাস্ট ফাংশনটা যেহেতু জানো, তো সেই ফাংশন থেকে করসপন্ডিং ছবিটা কেমন হবে তুমি পরিষ্কারভাবে করে ফেলতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এবারে অন দ্য আদার হ্যান্ড যখন তুমি প্রবাবিলিটি ডেন্সিটিটাকে করবে, তখন তো জিনিসগুলো সব স্কোয়ার হয়ে যাবে। সব যদি স্কোয়ার হয়ে যায়, তখন আর কেউ ওই সকল নেগেটিভ থাকবে না। ওয়েভ ফাংশনটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ, কিন্তু প্রবাবিলিটি ডেন্সিটি সবসময় একটা নন নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে এই যে ওয়েভ ফাংশন গুলো আছে, তার তুমি স্কোয়ার গুলোকে করে ফেলবে, স্কোয়ার গুলোকে করলে করসপন্ডিং ছবিটা হবে হচ্ছে এটা গাউসিয়ান ফাংশনই রইলো, কিন্তু একটুখানি আরো র্যাপিডলি ডিকে করলো। এই হলো তোমার প্রথমটা। আচ্ছা, তারপরেরটা হচ্ছে জিরোতে জিরোয় আছে, তারপরে এই জায়গাটা তোমার এটা, এই যে জিনিসটা নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, আর যেটা লিনিয়ার ছিল মানে এক্স এর মতো করে ছিল, স্কোয়ার করে এক্স স্কোয়ারের মতো করে হয়ে যাবে। এই হচ্ছে তোমার ছবিটা হবে, এই ছবিটা। আচ্ছা, তারপরেরটা ধরো তোমার নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, তার মানে তোমার এই হলো জিরোটা জিরোয় রয়েছে, জিরোটা জিরোয় রয়েছে, এরকম দেখতে হবে। মানে এটা খেয়াল রাখবে যে মাঝের হাইটটা তুলনায় না দুপাশের হাইটটা কিন্তু একটু বেশি হয়, এটা। আচ্ছা, তারপরেরটা হচ্ছে এই জায়গাটা জিরো রইলো, এরকম হলো, এটা দেখতে হলো অ্যান্ড সো অন। ঠিক আছে। তা দেখো, তুমি যখন ওয়েভ ফাংশনে প্লট করছো এরকম দেখতে হলো, প্রবাবিলিটি ডেন্সিটিটা হচ্ছে তোমার এই রকমের দেখতে হলো। ঠিক আছে। তাহলে এই হচ্ছে ছবির নেচারটা। তাহলে জাস্ট ওয়েভ ফাংশন গুলো থেকে আমি বললাম, তা স্কোয়ার করবে, স্কোয়ার করে তুমি যদি ছবিগুলোকে আঁকো, তাহলে ছবিগুলো এই রকমের দেখতে হয়ে যাবে। ঠিক আছে? কোন একটা স্পেসিফিক ছবি যদি বুঝতে না পারো আমি বলো, তাহলে আমি তোমায় বলে দিতে পারি যে কি হচ্ছে টচ্ছে। হ্যাঁ, তাহলে এইখানে ওই প্রত্যেকটা ছবি কেমন করে হচ্ছে টচ্ছে হ্যানা ত্যানা, এইগুলো খুব ডিটেলে বলতে গেলে অনেক সময় লাগবে। কারণ এই অ্যাকচুয়ালি এই ধরনের ছবি কেমন করে আঁকতে টাকতে হয় আর কি, এই ছবি আঁকার জন্য আমার কিছু ক্লাস টাস আমি ইউজুয়ালি নিয়ে থাকতাম আর কি, তোমাদেরকেও নিশ্চয়ই নিয়েছি কোথাও না কোথাও। সেকেন্ড সেমিস্টারই মূলত আমি নিয়েছিলাম, যে ওই ফিজিক্যাল কেমিস্ট্রি থ্রু প্লটস বা প্লে উইথ গ্রাফস এরকম একটা হেডিং দিয়ে এই ধরনের ভিডিও তোমার আমার ইউটিউবে দেওয়া আছে। প্লে উইথ গ্রাফস 7-8টা ভিডিও আছে, এটা পরপর করে দেখবে, তাহলে অ্যাকচুয়ালি কোনো একটা ফাংশন বলে দিলে তার ছবি কেমন হয় সেই জিনিসগুলো তুমি জাস্ট দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা। আচ্ছা, এবারে একটা জিনিস, মানে দুটো ইম্পর্টেন্ট জিনিস তুমি প্রথমে দেখো। প্রথম ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা একটু ভালো করে খেয়াল করো।
দেখো এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেটা, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দেখো, তুমি যদি মানে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দেখতে, ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেমন দেখতে ছিল? এখানে প্রবাবিলিটি ডেন্সিটি আমি যা প্লট করছি, প্রবাবিলিটি ডেন্সিটি ধরো, এটা তো পোটেনশিয়াল এনার্জিটা Vx ইকুয়াল টু হাফ a x স্কোয়ার, এইটা তোমার x ইকুয়াল টু 0, এইটা তোমার নেগেটিভ দিক, আর এটা হচ্ছে পজিটিভ দিক। এটা আচ্ছা খেয়াল করো, ধরো কোন একটা গিভেন এনার্জিতে, এটা সিম্পলি আমি এরকম একটা বলছি, কোন একটা গিভেন এনার্জিতে বা গ্রাউন্ড স্টেটই না হয় বলি, ধরো এই তুমি গ্রাউন্ড স্টেটটাকে কনসিডার করছো, ঠিক আছে, এই ভি ইকুয়াল টু 0 গ্রাউন্ড স্টেট। আচ্ছা গ্রাউন্ড স্টেটের জন্য তুমি কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেমন দেখতে হয়েছে না, কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আমি একটু আগে করেছি, সেটা হচ্ছে তোমার, ধরো আমি জাস্ট এরকম ভাবে দেখাচ্ছি, এটা দেখতে, এটা কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা এরকম দেখতে হয়েছে। আচ্ছা ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেমন? আচ্ছা ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা করার জন্য তুমি প্রথমেই যেটা করেছিলে যে টার্নিং পয়েন্টস গুলো একটু দেখে নাও, মানে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টস গুলো কি করে পেতে হয়? ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট গুলো পেতে গেলে তোমার যেটা করতে হবে যে পোটেনশিয়াল এনার্জিটা টোটাল এনার্জির সঙ্গে সমান হয় টার্নিং পয়েন্টে, কারণ কাইনেটিক এনার্জি তখন 0 হয়ে যায়, তার মানে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এবং টার্নিং পয়েন্ট ওটা হচ্ছে তোমার এ হয়ে গেল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তার টার্নিং পয়েন্টটা যদি প্লাস মাইনাস এ হয়, তাহলে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স এর জায়গায় তুমি প্লাস মাইনাস এ বসালে, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল, এইটা হচ্ছে টোটাল এনার্জির সঙ্গে সমান হবে, এবং গ্রাউন্ড স্টেটে সেটা কত না হাফ এইচ কস ওমেগা, তার সঙ্গে সমান বেসিক্যালি গ্রাউন্ড স্টেটের জন্য। সেইখান থেকে তুমি যদি এটাকে লেখো, এটা কত হচ্ছে তোমার প্লাস মাইনাস এইচ ক্রস বাই এম ওমেগা, তা স্কোয়ার রুট হচ্ছে, তাহলে এখান থেকে হাফ হাফ কেটে চলে গেল, এমটা নিচে বাদ চলে গেল, একটা ওমেগা বাদ চলে গেল, তার মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার এ স্কোয়ার হচ্ছে এইচ কস বাই এম ওমেগা, তাহলে এটা হয়ে গেল প্লাস মাইনাস রুট ওভার অফ এইচ কস বাই এম ওমেগা। এই যে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট গুলো, সেটা কোথায় না যখন পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জির সঙ্গে সমান হয়ে গেছে, তাহলে এই হচ্ছে তোমার ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট। এটাকে আমি ধরো যদি এ জিরো বলি, তাহলে এটা হচ্ছে এ জিরোটা, এটা হচ্ছে প্লাস এ জিরো, এটা হচ্ছে মাইনাস এ জিরো, এইটা। আর এবারে এইখানে যদি আমি লেখছে একটা হ্যাঁ গ্রাউন্ড স্টেটের জন্য আর কি, গ্রাউন্ড স্টেটের জন্য আমি যদি তোমার ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দেখি, আর ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কেমন দেখতে এটা খেয়াল করে দেখো, যে টার্নিং পয়েন্টে জিনিসটা হচ্ছে সবচেয়ে ছোট হয়ে যাচ্ছিল, টার্নিং পয়েন্ট থেকে যত তুমি সরি ইকুইলিব্রিয়াম পজিশনে সবচেয়ে কম হচ্ছিল, প্রবাবিলিটি ডেন্সিটিটা মিনিমাম ছিল, এইখান থেকে যখন তুমি টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছিলে জিনিসটা আস্তে 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 বাড়ছিল। এই ছবি আমরা আগে এঁকেছি, আগের দিনে এই ছবি আমি এঁকে রেখেছি, তাই তো? তাহলে এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে তোমার এই যেটা আমি এঁকেছি আর কি, এইটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ছবি, আর গ্রাউন্ড স্টেটের জন্য কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ছবিটা হচ্ছে দেখো এরকম। তাহলে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে তোমার পি ক্লাসিক্যাল, এইটা, আর এইটা যেটা, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এইটা যেটা, এটা হচ্ছে তোমার পি কোয়ান্টাম, ঠিক আছে? তো খেয়াল করে দেখো যেটা, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ক্লাসিক্যালি এবং কোয়ান্টাম মেকানিক্যালি একদমই আলাদা, একদমই আলাদা, মানে মানে পার্টিকুলারলি গ্রাউন্ড স্টেট যদি তুমি কনসিডার করো, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে যেখানে ক্লাসিক্যালি প্রবাবিলিটি ডেন্সিটিটা মিনিমাম, কোয়ান্টাম মেকানিক্যালি কিন্তু সেখানে প্রবাবিলিটি ডেন্সিটিটা ম্যাক্সিমাম। এবারে যত আমি টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছি, ক্লাসিক্যালি প্রবাবিলিটি ডেন্সিটিটা বাড়ছে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি প্রবাবিলিটি ডেন্সিটিটা হচ্ছে কমছে। তার মানে এটা পরিষ্কার দেখতে পাচ্ছ যে যে যে
ফর দ্য মানে ফর দ্য গ্রাউন্ড স্টেটটা এখানে লিখেছি বলে ফর দ্য গ্রাউন্ড স্টেট quantum mechanical probability distribution quantum mechanical probability distribution differs from the classical probability distribution। হ্যাঁ, মানে কি হচ্ছে না, তোমার বেসিক্যালি ধরো পি ক্লাসিক্যালটা এইটা হচ্ছে মিনিমাম হচ্ছে at the equilibrium position মানে x equal to 0 তে, whereas পি কোয়ান্টামটা এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে at the equilibrium position। আচ্ছা, এইটা একটা তফাৎ তুমি বুঝতে পারছো। আর একটা তফাৎ দেখো যে পি ক্লাসিক্যালটা তোমার হচ্ছে টেন্ডস টু ইনফিনিটি when x টেন্ডস টু প্লাস মাইনাস a0, অর্থাৎ টার্নিং পয়েন্টের দিকে যখন যাচ্ছে, মানে a0 হচ্ছে টার্নিং পয়েন্ট। আর হয় পি কোয়ান্টামটা দেখো উল্টো দিকে, পি কোয়ান্টামটা হচ্ছে তোমার বেসিক্যালি টেন্ডস টু মানে জিরোর দিকে যাচ্ছে, রাদার মানে কমে যাচ্ছে, মানে এক্স্যাক্টলি জিরো নয়, when x টেন্ডস টু প্লাস মাইনাস a0, অর্থাৎ টার্নিং পয়েন্টের দিকে আমি যখন যাচ্ছি, ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডেনসিটি যেখানে ইনফিনিটির দিকে যাচ্ছে, কোয়ান্টাম প্রবাবিলিটি ডেনসিটি কিন্তু সেটা তোমার জিরোর দিকে যাচ্ছে। এখান থেকে পরিষ্কার বুঝতে পারছো যে ক্লাসিক্যাল এবং কোয়ান্টামটা কতটা তোমার তফাৎ হচ্ছে। তাহলে এই একটা জায়গা, যে জায়গাতে তুমি ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের সঙ্গে কোয়ান্টাম লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর তোমার ডিফার করে, ঠিক আছে? আচ্ছা, এবারে কথা হচ্ছে যে হোয়াট হ্যাপেন্স যখন when ভিটা টেন্ডস টু ইনফিনিটি, তত ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার যখন টেন্ডস টু ইনফিনিটি হবে তখন কি হবে? তখন যেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল, বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল থেকে কি হওয়া উচিত না, কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটরে যেটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে, তখন কোয়ান্টাম নাম্বার টেন্ডস টু ইনফিনিটি। অ্যাকর্ডিং টু বোরস করসপন্ডেন্স প্রিন্সিপাল, এই পি কোয়ান্টাম মোরাললেস ইকুয়াল টু পি ক্লাসিক্যাল হয়ে যাবে যখন এই ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার ভিটা হচ্ছে তোমার টেন্ডস টু ইনফিনিটি হবে। মানে ভাইব্রেশন কোয়ান্টাম নাম্বার যখন টেন্ডস টু ইনফিনিটি হবে, কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মতো হয়ে যাবে। আচ্ছা, তার একটা নেচার দেখো তুমি এইখান থেকে দেখতে পাচ্ছ। দেখো যত কোয়ান্টাম নাম্বারটা বাড়ছে, এই প্রবাবিলিটি ডেনসিটিটা মানে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডেনসিটি যেটা ইকুইলিব্রিয়াম পজিশনে পিকড ছিল, এখন সেই পিকটা সরে গেল, দুপাশে দুটো পিক হলো, মাঝখানটা জিরো হয়ে গেল। তারপরে দেখো তিনটে পিক থাকছে, কিন্তু মাঝের পিকটা ছোট, পরের পিকগুলো হচ্ছে বড়। তারপরে দেখো যখন ভি ইকুয়াল টু 3 তুমি যাচ্ছ, যে চারটে পিক আছে, কিন্তু মাঝের পিকগুলো ছোট, পরের পিকগুলো মানে সাইডের পিকগুলো হচ্ছে বড়। তোমাকে এটা দাঁড়াবে যে যে যখন তোমার কোয়ান্টাম নাম্বারটা ভীষণ হাই হয়ে যাবে, তো এরকম একটা সিচুয়েশন আমি যাচ্ছি যেখানে তোমার জাস্ট কোয়ান্টাম নাম্বার ভিটা হচ্ছে ধরো তোমার টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেছে এইটা। ভি যখন টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তখন এখন টার্নিং পয়েন্টগুলো, এখন এই একটা টার্নিং পয়েন্ট আর এই একটা টার্নিং পয়েন্ট ধরো, হ্যাঁ, আমি সেই টার্নিং পয়েন্টগুলোর নাম দিচ্ছি, ধরো এটা তোমার প্লাস এ যখন ভিটা টেন্ডস টু ইনফিনিটি, এটা হচ্ছে মাইনাস এ যখন ভিটা টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এইখানে যদি তোমার ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে দেখো তুমি, হ্যাঁ, তখন ক্লাসিক্যালি জিনিসটা হওয়ার কথা কিরকম, এরকম ক্লাসিক্যালি এরকম হওয়ার কথা, এই যে মানে ইকুইলিব্রিয়াম পজিশনে হচ্ছে তোমার মিনিমাম, আর যখন তুমি আস্তে 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 টার্নিং পয়েন্টের দিকে যাবে, টার্নিং পয়েন্টের দিকে এটা হচ্ছে তোমার মানে বেড়ে বেড়ে গিয়ে তোমার ওটা মানে ইনফিনিটির দিকে গেল। আর আর কোয়ান্টাম মেকানিক্যাল জিনিসটা কেমন, তুমি খেয়াল করে দেখো যে এই যে মানে অনেকগুলো ম্যাক্সিমা আসছে এখানে, যেমন ভি ইকুয়াল টু 3 এর জন্য 4টে ম্যাক্সিমা, ভি যদি টেন্ডস টু ইনফিনিটি ওরকম অনেক ম্যাক্সিমা থাকবে,
এবং সেই ম্যাক্সিমাম হাইট গুলো কি হচ্ছে দেখো, যে এই জায়গাতে জিনিসটা হচ্ছে ছোট, এই জায়গাতে জিনিসটা হচ্ছে ছোট, তারপরে যখন আস্তে 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 তুমি টার্নিং পয়েন্টের দিকে যাবে, জিনিসটা কি হচ্ছে না বড় হতে থাকছে। বড় হতে থাকছে, এদিকেও ঠিক একই রকম করে বড় হতে থাকছে। মানে ব্যাপারটা কিরকম, যে এই যে ছবির নেচারটা, এই ছবির নেচারটা যদি ভিটা বেশ বেশি হওয়া পর্যন্ত তুমি অ্যালাউ কর, কি হচ্ছে এরকম দেখতে হয়ে যাচ্ছে। এবং দেখো এই যে জিনিসগুলো যখন যদি খুব কাছাকাছি তুমি আঁকতে, খুব কাছাকাছি যদি আঁকতে, তাহলে কি হতো, এইটা দেখো তার যদি একটা মিন পজিশন গুলো তুমি নিতে, নিয়ে যদি করতে, তাহলে দেখো ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশনটা যেমন দেখতে, অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ডিস্ট্রিবিউশনের মতো কিন্তু তোমার দেখতে হয়ে যেত। সেটা আমি লিখেছি যে এই যে যখন ভিটা টেন্ডস টু ইনফিনিটি হবে, তার কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মতো দেখতে হয়ে যাবে। এটা একটা অ্যাডিশনাল জিনিস যেটা তোমাকে মাথায় রাখতে হবে। তো বোঝা গেল যে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আর ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ইউজুয়ালি ডিফার করে, কিন্তু যদি কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে যায়, তখন কিন্তু ওটা মোরাললেস তোমার মানে একই রকম দেখতে হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এই একটা ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটা তুমি একটু মাথায় রাখবে। আর একটা ইম্পর্টেন্ট জায়গা আমি জাস্ট বলবো, সেটা হচ্ছে যে তোমার দেখো আমি যখন ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর নিয়ে কথাবার্তা বলেছিলাম, সেইখানে আমি তোমার ওই কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং বলে একটা কথা বলেছিলাম। আচ্ছা, মানে বা অন্যভাবে বলি, আমি আমি হেডিংটা দিচ্ছি কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, তার আগে তারপরে ক্লাসিক্যালটাকে বলবো, কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। আচ্ছা, ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে আমি দেখেছিলাম যে ফর ক্লাসিক্যাল লিনিয়ার এসএইচও, for classical linear SHO, there is a zero probability of finding the particle outside the classical টার্নিং পয়েন্ট। মানে ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে কোন একটা পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা হচ্ছে জিরো। এটা আমি দেখিয়েছিলাম, মানে দেখেছিলাম কেন জিরো, কারণ টার্নিং পয়েন্টের বাইরে, টার্নিং পয়েন্টই হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাচ্ছে, এবারে পোটেনশিয়াল এনার্জি আর টোটাল এনার্জি সমান হয়ে যাচ্ছে। আর টার্নিং পয়েন্টের বাইরে যদি পার্টিকেলটাকে যেতে হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জিকে এক্সিড করে যাবে, তখন কাইনেটিক এনার্জিটা তোমার নেগেটিভ বেরোবে, হুইচ ইজ অ্যাবসার্ড, কারণ তখন ভেলোসিটিটা তোমার ইমাজিনারি হয়ে যায়, কারণ টার্নিং পয়েন্টের বাইরে কিন্তু পার্টিকেলটা তুমি কোনো রকম ভাবে পেতে পারবে না এটা। আচ্ছা, কিন্তু এই যে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি তুমি দেখো, তুমি কি দেখছো, দেখো ওয়েভ ফাংশনগুলো কিন্তু টার্নিং পয়েন্টে ভ্যানিশ করছে না, ওয়েভ ফাংশনগুলো কিন্তু অনেক দূরে গিয়ে ভ্যানিশ করছে, দূরে গিয়ে ভ্যানিশ করছে, এগুলো টার্নিং পয়েন্টের বাইরে কিন্তু তুমি দেখতে পাচ্ছ ওয়েভ ফাংশন একটা নন জিরো ভ্যালু রয়ে গেছে, এবং সেইটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটির ক্ষেত্রে রিফ্লেক্টেড হয়ে গেছে। দেখো এই টার্নিং পয়েন্ট, এটা তো টার্নিং পয়েন্ট, এইটা টার্নিং পয়েন্টের, এটা তো টার্নিং পয়েন্ট, এটা হচ্ছে টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্টের বাইরেও কিন্তু দেখো পার্টিকেলকে পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তুমি পাচ্ছ এখানে। এটা ঠিক একই রকম ভাবে এখানেও দেখো টার্নিং পয়েন্টের বাইরেও কিন্তু পার্টিকেলকে পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, টার্নিং পয়েন্টের বাইরেও কিন্তু পার্টিকেলকে একটা পাওয়ার সম্ভাবনা তোমার থাকছে। এক্ষেত্রে দেখো এই যে টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার একটা সম্ভাবনা আছে, এক্ষেত্রেও টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেল পাওয়ার সম্ভাবনা আছে, এন্ড সো অন। আর এটার ক্ষেত্রে তুমি দেখতে টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা তুমি দেখতে পাচ্ছ, এক্ষেত্রে হচ্ছে টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার একটা সম্ভাবনা তোমার আছে। তো এটা দেখা যাচ্ছে যে মানে ওই মানে যেটা ক্লাসিক্যালি বলছে টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়া যাবে না, কিন্তু ফ্রম দা ফ্রম দা প্লট অফ probability distribution, it is clear that for
quantum mechanical linear simple harmonic oscillator, there is a non-zero probability of finding the particle for quantum mechanical linear simple harmonic oscillator, there is a non-zero probability of finding the particle outside the classical টার্নিং পয়েন্ট। ঠিক আছে, তাহলে জাস্ট ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের বাইরে কিন্তু তুমি পার্টিকেলকে পাচ্ছ। ছবি থেকে সেটা পরিষ্কার তো, দেখো ছবি থেকে সেটা পরিষ্কার, একটা ওয়েভ ফাংশনের ছবি থেকেও তোমার পরিষ্কার, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা প্রবাবিলিটি ডেনসিটির ছবি থেকেও কিন্তু জিনিসটা তোমার পরিষ্কার হচ্ছে। আর এবার আমি জানতে চাইছি যে অ্যাকচুয়ালি তার বাইরে ঠিক কতটা প্রবাবিলিটি আছে, মানে যেটা ক্লাসিক্যালি যার বাইরে পাওয়ার সম্ভাবনা ছিল না, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি কিন্তু বাইরে থাকে। এই যে ফেনোমেননটা, এই ফেনোমেননটাই হচ্ছে তোমার বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, মানে দিস, মানে যে জায়গাটা ক্লাসিক্যালি থাকতে পারে না সেই জায়গা পার্টিকেলটাকে থাকা, সেটাই হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্যাল একটা টানেলিং। টানেলিং মনে হয় কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। আচ্ছা, এবার আমি বোঝার চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি বাইরে পাওয়ার সম্ভাবনাটা কতটা, মানে বাইরে পাওয়ার সম্ভাবনা তো কতটা, মানে মানে কি বলবো, মানে বা ভেতরে পাওয়ার সম্ভাবনা কতটা, যে কোনো একটা বের করলে অন্যটা তোমার অটোমেটিক্যালি হয়ে যাবে। ধরো তুমি আমি গ্রাউন্ড স্টেটের জন্যই প্রথমে দেখি, যে ধরো আমি বললাম লেট প্লাস মাইনাস এ জিরো আর দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট ফর দ্য গ্রাউন্ড স্টেট অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। মানে যখন একটুখানি বলি এই ধরনের একটা ছবি এঁকে দিয়ে, ধরো এই একটা পেন্ডুলাম আছে, এই মাসটা তো তোমার বেসিক্যালি দুলছে, এইদিকে দুলছে। এবার তুমি এনার্জিটা কতটা দিলে তার উপরে নির্ভর করে সে ডান দিক বা বাঁ দিকে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স পর্যন্ত যেতে পারে। তাহলে এদিকে সে ম্যাক্সিমাম এই পর্যন্ত যেতে পারলো, সেটাকে আমি প্লাস এ জিরো বললাম, আর বাঁ দিকে সে ম্যাক্সিমাম এই পর্যন্ত আসতে পারছে, সেটাকে মাইনাস এ জিরো বলছি। মানে এনার্জিটা কেমন দিয়েছি সেই তার উপরে নির্ভর করে সে ম্যাক্সিমাম একটা ডিস্টেন্স পর্যন্ত যেতে পারবে, এবং সেইটা তোমার করসপন্ডিং টার্নিং পয়েন্টটা তোমার দেবে। এবারে অ্যাট দ্য টার্নিং পয়েন্ট কি হচ্ছে না, অ্যাট দ্য টার্নিং পয়েন্ট পোটেনশিয়াল এনার্জিটা এইটা হচ্ছে টোটাল এনার্জির সঙ্গে সমান হবে। তোমাকে এটা লিখেছিলাম হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, সেটা টোটাল এনার্জিটা তোমার যদি গ্রাউন্ড স্টেট তুমি কনসিডার করো, গ্রাউন্ড স্টেট হলে হাফ এইচ কস ওমেগার সাথে সমান হবে। সেখান থেকে এটা হয়ে গেল প্লাস মাইনাস রুট ওভার অফ এইচ কস বাই এম ওমেগা। এটা আমি জিরো লিখছি গ্রাউন্ড স্টেট জাস্ট বোঝানোর জন্য। তাহলে এইটা হচ্ছে তোমার ক্লাসিক্যাল টার্নিং পয়েন্টের ভ্যালুগুলো, প্লাস মাইনাস রুট ওভার অফ। হ্যাঁ, ঠিক। আচ্ছা, এবারে আমি যদি জাস্ট মানে ধরো কি বলবো, মানে এর মধ্যে ওই ধরো মানে এই মাইনাস এ জিরো আর প্লাস এ জিরোর মধ্যে যদি প্রবাবিলিটিটাকে বের করতে চাই, তাহলে কি হবে সেটা? ধরো এরকম আমি বললাম যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল, আচ্ছা আউটসাইডটাই করে, আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট কি হবে? ধরো এইটা মাইনাস এ জিরো লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু এ জিরো, মানে এর মধ্যে যে প্রবাবিলিটিটা, হ্যাঁ সরি আমি তো বাইরে চাইছি, তো বাইরে চাইছি মানে হচ্ছে আমি মূলত যেটা চাইছি সেটা হচ্ছে যে তোমার যখন মড এক্সটা গ্রেটার দেন
a0, আমি এইটা চাইছি যে তোমার বাইরে পাওয়ার সম্ভাবনা কতটা, মানে যেটা টার্নিং পয়েন্ট তো প্লাস মাইনাস a0 তার বাইরে। আচ্ছা, তার বাইরে পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে যে টোটাল প্রবাবিলিটি তোমার 1 হয়, তো 1 থেকে বাদ দিয়ে দাও, জাস্ট ভেতরে পাওয়ার যে সম্ভাবনাটা সেইটা। হ্যাঁ, মানে এই যে প্রবাবিলিটি যখন এক্সটা হচ্ছে মাইনাস a0 থেকে প্লাস a0, অর্থাৎ মাইনাস a0 থেকে প্লাস a0, এটা হচ্ছে ভেতরে। হ্যাঁ, যেটা এইখানে ছবিতে যদি তুমি দেখো, সরি, মানে এটা যদি এরকম করে আরেকবার একটু বলে নি, এটা ধরো গ্রাউন্ড স্টেট, এটা ভি ইকুয়াল টু 0, এইটা হচ্ছে তোমার প্লাস a0, এটা হচ্ছে তোমার মাইনাস a0, ডিস্ট্রিবিউশনটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে, এই ধরনের দেখতে। হ্যাঁ, তাহলে যেটা হচ্ছে যে আমি যেটা চাইছি যে জিনিসটা আমি ক্যালকুলেট করতে চাইছি যে বাইরে কতটা, বাইরে কতটা মানে হচ্ছে এইটা আর কি, মানে এই যে এইখানে কতটা আর কি, এইটা দেখতে চাইছি আমি, বা এখানে কতটা, এটা হচ্ছে আমি দেখতে চাইছি। তাহলে কি হবে, সেটা টোটাল প্রবাবিলিটি কিন্তু 1 হয় নর্মালাইজড ওয়েভ ফাংশনের জন্য। সেইখান থেকে 1 থেকে আমি বাদ দিচ্ছি এই মাইনাস a0 থেকে প্লাস a0 এর মধ্যে যে প্রবাবিলিটিটা সেইটা বাদ দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা কি হবে না 1 মাইনাস ইন্টিগ্রাল মাইনাস a0 থেকে প্লাস a0, এটা মাইনাস a0 থেকে প্লাস a0, এইটা গাউসের যে ওয়েভ ফাংশন তার মডিউলাসের স্কোয়ার ইন্টু ডিএক্স, এইটা। তার মানে এটা দাঁড়াচ্ছে 1 মাইনাস ইন্টিগ্রাল মাইনাস a0 থেকে প্লাস a0 আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2 হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স হয়ে যাবে। কারণ ওই আমি ওয়েভ ফাংশনটা জানতাম, সে স্কোয়ারটাকে করে দিয়েছি, স্কোয়ারটাকে করে দিলে তোমার এই জিনিসটা দাঁড়াচ্ছে এটা। আর এবারে দেখো, এটা তো সার্টেনলি একটা ইভেন ফাংশন। ইভেন ফাংশন যদি হয় তাহলে মাইনাস a0 থেকে প্লাস a0, এটাকে তুমি 2 ইন্টু 0 থেকে a0 তুমি লিখতে পারো। কি দাঁড়াচ্ছে সেটা, তাহলে প্রবাবিলিটিটা টার্নিং পয়েন্টের বাইরে, এটা হয়ে গেল 1 মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রাল 0 থেকে a0 আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার ডিএক্স। এই যে মানে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার দিয়ে শুধু একটা 2 তোমার এখানে গুণ হয়ে গেল এটা। আচ্ছা, এবারে দেখো এই যে পার্টটাকে তোমার করার জন্য আমি বললাম যে লেট আলফা এক্স স্কোয়ার ইকুয়াল টু, তুমি ধরো লেটসে জেড স্কোয়ার বললে, এক্স সমান কত হলো না 1 বাই রুট আলফা ইন্টু জেড হয়ে গেল, এখান থেকে ডিএক্স হয়ে গেল 1 বাই রুট আলফা ইন্টু ডিজেড, আমি এটা লিখলাম। আর এখানে তোমার দেখো যখন এক্সটা তোমার 0 তখন জেডও 0 হচ্ছে, আর এক্সটা যখন তোমার লেটসে a0 তখন জেডটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ আলফা ইন্টু a0। ঠিক আছে, এটা তাহলে এটা কেমন হলো 1 মাইনাস 2 ইন্টিগ্রাল 0 রুট ওভার অফ আলফা ইন্টু a0, এখানে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/2 আছে, এটা ই টু দি পাওয়ার আলফা এক্স স্কোয়ার জেড স্কোয়ার বলছে, ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার হলো, আর ডিএক্স এর জায়গায় 1 বাই রুট আলফা ইন্টু ডিজেড হলো। তাহলে রুট আলফা কেটে চলে গেল, তাহলে পড়ে যাচ্ছে 1 মাইনাস 2 বাই রুট পাই ইন্টিগ্রাল। আচ্ছা, একটা জিনিস করো, দেখো রুট ওভার অফ আলফা ইন্টু a0, রুট ওভার অফ আলফা হচ্ছে এম ওমেগা বাই এইচ ক্রস, এইটা তার স্কোয়ার রুট, মানে আলফাটা ছিল এম ওমেগা বাই এইচ ক্রস, তাহলে রুট ওভার অফ এম ওমেগা বাই এইচ ক্রস, আর a0টা কত হলো না এইচ ক্রস বাই এম ওমেগা তার স্কোয়ার রুট, তার মানে এইটা বেসিক্যালি তোমার 1। এটা হচ্ছে 1। আমি অলরেডি আলফাটা লিখে রেখেছিলাম এম ওমেগা এইচ কস, তাহলে রুট ওভার অফ আলফা মানে রুট ওভার অফ এম ওমেগা এইচ কস, আর a0টা আমি একটু আগেই করে গেলাম, সেটা কত হচ্ছে এখানে ওই যে রুট ওভার অফ এইচ কস বাই এম ওমেগা আমি বসালাম, তাহলে এটা 1 হয়ে গেল, তার মানে এটা 0 থেকে 1 হলো। দেখো এবারে রুট আলফা কেটে চলে গেছে, এখানে 2 বাই রুট পাই করে দিয়েছি, ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড হয়ে গেল। আচ্ছা, এই যে পার্টটা, এই যে ডান দিকের ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, মানে 2 বাই রুট পাই ইন্টিগ্রাল 0 থেকে 1 ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড, এইটা এটা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে 1 মাইনাস, এইটাকে বলে এরার ফাংশন।
এই যে ইন্টিগ্রেশনটা, এটা হচ্ছে তোকে বলে এরার ফাংশন, মানে 1/√2 ইন্টিগ্রাল 0 থেকে 1 e⁻z² মানে যে এরার ফাংশন অফ 1। আচ্ছা 1 মাইনাস এরার ফাংশন মানে তোমার কোএরার ফাংশন। তাহলে এটা তুমি লিখতে পারো এরার ফাংশনের, দেখবে যে কোনো টেবিল তুমি পেয়ে যাবে, মানে যে কোনো বই, আমাদের বইও তুমি পেয়ে যাবে এরার ফাংশনের টেবিল। সেটা যে এরার ফাংশন অফ 1 এর ভ্যালু হচ্ছে তোমার 0.842701, এটা হচ্ছে এরার ফাংশনের ভ্যালু। তাহলে দেখো, তাহলে ভেতরে পাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.842727 এর মতো। তাহলে বাইরে পাওয়ার সম্ভাবনাটা কি, এইখান থেকে এটা বিয়োগ করলে সেটা দাঁড়াচ্ছে 0.157299। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে, মানে গ্রাউন্ড স্টেটের জন্য মোটামুটি ভাবে বাইরে পাওয়ার সম্ভাবনাটা ওই অ্যারাউন্ড 16% মতো। হ্যাঁ, মানে যেটা ক্লাসিক্যালি যেটা বলা হচ্ছে টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলটাকে পাবে না, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি হ্যাঁ পার্টিকেলটাকে টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার সম্ভাবনা অ্যারাউন্ড 16%। মানে there is approximately 16% probability of finding the particle outside the classical টার্নিং পয়েন্ট। ঠিক আছে, দেখো তার টার্নিং পয়েন্টের বাইরে কিন্তু পার্টিকেলকে পাওয়া যাবে, আমি অঙ্ক কোষে দেখালাম, সেটা অ্যারাউন্ড তোমার 16% মতো। ঠিক আছে, স্যার বলো। বলছি স্যার, টার্নিং পয়েন্টটা তো আসলে পার্টিকেলটা আমার ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে। হুম এবারে কোয়ান্টাম মেকানিক্যাল অসিলেটরের ক্ষেত্রে ওই যেটুকু পথ মানে হুম, এক্সপোনেনশিয়াল ডিকেটার জন্য একটু কিছুটা হ্যাঁ টার্নিং পয়েন্ট থেকে বেশি বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ কিন্তু বেরিয়ে গিয়ে একটা জায়গায় তো 0 হবে। হ্যাঁ, তো ওই পয়েন্টটাকে কি আমি আলাদা করে কোয়ান্টাম না মেকানিক্যাল না, একটা জায়গায় জিরো, ইন প্রিন্সিপাল ওটা প্লাস মাইনাস ইনফিনিটি থেকে জিরো হবে। মানে এক্সপোনেনশিয়ালি ডিকেইং টার্ম কোথায় গেলে জিরো হয় না, অ্যাকচুয়ালি হচ্ছে এটা প্লাস মাইনাস ইনফিনিটিতে গিয়ে, কিন্তু পরের দিকে জিনিসটা এত ছোট হয়ে যায় তুমি মনে করো যে একটা ফাইনাইট ডিস্টেন্সে গিয়ে ওটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য তুমি যদি টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করো, ধরো আজকে যদি টোটাল প্রবাবিলিটি তুমি ক্যালকুলেট করছে, ধরো লেটসে এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি করতে, তাহলে কি হতো না, সেটা 1 হয়ে যেত। হ্যাঁ, মানে প্লাস মাইনাস ইনফিনিটিতে তো ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করবেই। সেই জন্য হ্যাঁ একটা নর্মালাইজ ওয়েভ ফাংশনের জন্য তুমি যদি টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করতে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, তখন সেটা 1 হতো। কি হলো, অসুবিধা হচ্ছে? মানে এই যে তুমি যদি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পুরোটার মধ্যে ইন্টিগ্রেট করতে, তাহলে সেটা 1 হতো, কারণ নর্মালাইজ ওয়েভ ফাংশন যেহেতু, তার নর্মালাইজ ওয়েভ ফাংশনের জন্য টোটাল প্রবাবিলিটি 1। আমি সেই জন্যই লিখেছি যে তাহলে বাইরে পাওয়ার প্রবাবিলিটি কতটা, সেই টোটাল প্রবাবিলিটি 1 থেকে তুমি বাদ দিচ্ছ ভেতরে পাওয়ার প্রবাবিলিটি কোনটা সেইটা, সে 1 মাইনাস সেটা হয়ে গেল, এবং সেটা হয়ে যাচ্ছে তোমার অ্যারাউন্ড 16%-এর মতো, 15.7%-এর মতো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবারে এই যে ক্যালকুলেশনটা তুমি করলে, এই ক্যালকুলেশনটা যদি তুমি লেটসে অন্যান্য স্টেটের ক্ষেত্রে করতে, ধরো আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে একটু কষবে। তাহলে ধরো ফর ফার্স্ট এক্সাইটেড স্টেট, আচ্ছা ফার্স্ট এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে প্রবাবিলিটি যেখানে মড এক্সটা গ্রেটার দেন A1 ধরো, মানে মানে ফার্স্ট মানে গ্রাউন্ড স্টেটের যা টার্নিং পয়েন্ট হবে, ফার্স্ট এক্সাইটেড স্টেটের টার্নিং পয়েন্ট আলাদা, কারণ ফার্স্ট এক্সাইটেড স্টেটের এনার্জি যেহেতু বেশি, তার পোটেনশিয়াল এনার্জি থেকে যখন তুমি টোটাল এনার্জির সঙ্গে সমান করবে, তখন অবভিয়াসলি টার্নিং পয়েন্টের ভ্যালুটা বেশি হবে। তাহলে ফর ফার্স্ট এক্সাইটেড স্টেট তুমি যদি টার্নিং পয়েন্টটাকে বের করো, এই টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার সম্ভাবনাটা বের করো, এইটা হয় তোমার অ্যারাউন্ড এই 11%-এর মতো, মানে অ্যাপ্রক্সিমেটলি দেখবে এটা হবে তোমার 11%। আগের থেকে এটা 16%-এর মতো ছিল, এটা হচ্ছে 11%-এর মতো। তাহলে আমি এটা প্রবলেম হিসেবেই না হয় দিচ্ছি, প্রবলেম
একদম ছোট করে বলছি, সো দ্যাট দেখাও যে ফর ফার্স্ট এক্সাইটেড স্টেট probability of finding the particle outside the classical turning point সেটা of the order of 11%। আচ্ছা, এইটা কিন্তু খুব সিগনিফিকেন্ট। দেখো এই যে তোমার অ্যাকচুয়ালি প্রবাবিলিটিটা গ্রাউন্ড স্টেটে যাচ্ছিল, মানে টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার সম্ভাবনাটা গ্রাউন্ড স্টেটের জন্য যা ছিল ফার্স্ট এক্সাইটেশন সেটা কমে গেল। সেখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো যে এইরকম ভাবে করতে করতে যদি এমন হতো যে when vibration quantum number beta tends to infinity, then probability of finding the particle outside the classical turning point এইটা কিন্তু তোমার টেন্স টু জিরো হবে। কারণটা কি? কারণ কোয়ান্টাম নাম্বার যখন খুব বেশি হয়ে যায় তখন বোরস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল অনুযায়ী কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হবে। আর এবার ক্লাসিক্যালি তো টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে জিরো। তাহলে যদি কোয়ান্টাম নাম্বার খুব লার্জ হয়ে যায়, হাই হয়ে যায়, তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা যদি ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হতে চায়, তাহলে সেই প্রবাবিলিটি টেন্ডস টু জিরো হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে দিস ইজ এ কনসিকুয়েন্স অফ বোরস correspondence principle। হ্যাঁ, দিস ইজ এ কনসিকুয়েন্স অফ বোরস correspondence principle। বুঝতে পারলে যে যখন তুমি মানে আমি এই একটা তোমাকে ক্যালকুলেট করি, তুমি কিছুটা সিগনেচার পেয়ে যাবে যে গ্রাউন্ড স্টেটের জন্য বাইরে পাওয়ার সম্ভাবনা যা, বা টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার সম্ভাবনা যা, ফার্স্ট এক্সাইটেড স্টেটেই তুমি দেখতে পাচ্ছ টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার সম্ভাবনাটা তোমার বেসিক্যালি কমে গেল, 16% থেকে তোমার 11% হয়ে গেল। এইরকম করে তুমি n ইকুয়াল টু মানে v ইকুয়াল টু 2 এর জন্য দেখতে পারো, v ইকুয়াল টু 3 এর জন্য দেখতে পারো। এরকম দেখতে দেখতে তুমি যেটা দেখবে যখন ভিটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে, তখন কিন্তু টার্নিং পয়েন্টের বাইরে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু আস্তে আস্তে তোমার জিরো হয়ে যাবে। এবং এটাই হওয়া স্বাভাবিক, কারণ এটা হচ্ছে মানে মানে দিস ইজ এ কনসিকুয়েন্স অফ বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ধরো আমি এরকম একটা তোমায় বলছি, ধরো এদিকে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার তুমি বাড়াচ্ছ, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি এখানে জাস্ট একটা প্রবাবিলিটি ক্যালকুলেট করছি, মানে প্রবাবিলিটি ক্যালকুলেট করছি। একটা হচ্ছে তোমার যখন মড এক্সটা গ্রেটার দেন এভি এইটা, অথবা প্রবাবিলিটিটা তোমার যখন ধরো মানে আচ্ছা ঠিক আছে, আমি আর একটা হচ্ছে প্রবাবিলিটি আমি একটা প্লট করি যেখানে তোমার মাইনাস এ এন লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ধরো এ এন, মানে এইটা হচ্ছে ভেতরে থাকার সম্ভাবনা, এটা হচ্ছে বাইরে থাকার সম্ভাবনা। আমি দুটোকে একই ছবি থেকে দেখাচ্ছি। এটা দেখো, যেটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি 1 হবে, মানে এই দুটো যোগফলটা 1 হবে। আচ্ছা, আমি কি দেখলাম? আমি যেটা দেখলাম যে যত কোয়ান্টাম নাম্বার, আচ্ছা প্রথমে ভি ইকুয়াল টু যখন জিরোর কাছাকাছি তোমার, তখন এইটা ধরে নাও এটা কিন্তু পয়েন্ট মানে মানে এটা ধরো 0.2, 0.4, 0.6, 0.8 ধরো, এই 0.2 ধরো। তা যখন ভিটা তোমার জিরোর কাছাকাছি, তখন এই ভেতরে থাকার সম্ভাবনাটা ছিল হচ্ছে তোমার ওই 84%-এর মতো, আর বাইরে থাকার সম্ভাবনা ছিল হচ্ছে তোমার 16%-এর মতো। তাহলে এইটা এই যে বাইরে থাকার সম্ভাবনাটা যদি আমি এইখানে লিখি, বাইরে থাকার সম্ভাবনাটা কি হচ্ছে আস্তে 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 কোয়ান্টাম নাম্বার যখন বাড়ছে, এটা আস্তে 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 কি হচ্ছে তোমার জিরোর দিকে যাচ্ছে। এটা আর উল্টো দিকে দেখো, মানে মানে টোটাল প্রবাবিলিটি কিন্তু 1 হবে, মানে এইটা হচ্ছে তোমার এইটা এই যে এইখানে যে ছবিটা লিখেছি, সেটা বেসিক্যালি প্রবাবিলিটি এই বাইরে থাকা। এটা এটা ভি হওয়া উচিত ছিল, ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। এইটা এটা হচ্ছে তোমার বাইরে পাওয়ার সম্ভাবনাটা হচ্ছে ভি ইকুয়াল টু জিরোতে ছিল, এটা অ্যারাউন্ড হচ্ছে 16%-এর মতো, তারপর আস্তে 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 কমতে 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 এটা জিরোর দিকে গেল। আবার উল্টো দিকে তোমার এইটা তোমার ছিল হচ্ছে প্রথমে 84%-এর মতো,
84% থেকে আস্তে 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 বেড়ে 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 কি হচ্ছে, এটা আস্তে 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 তোমার 1 হয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা কার জন্য? এখানে যে প্রবাবিলিটি, যেটা হচ্ছে মাইনাস এভি লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু এবি। তো দেখো, তাহলে আমি কোয়ালিটেটিভলি এইটুকু বলতে পারছি যে যখন কোয়ান্টাম নাম্বারটা আস্তে আস্তে তো বড় হচ্ছে, তখন এই যে বাইরে পাওয়ার সম্ভাবনাটা, আউটসাইড দ্য ক্লাসিক্যাল টার্নিং পয়েন্ট, সেটা পাওয়ার সম্ভাবনাটা আস্তে 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 জিরোর দিকে যাচ্ছে, আর ভেতরে পাওয়ার সম্ভাবনাটা আস্তে 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 তোমার ওয়ানের দিকে যাচ্ছে। ঠিক আছে? এবং এই যে ছবিটা আমি আঁকলাম, এটা কিন্তু তোমার ওই বোর্স করেসপন্ডেন্ট প্রিন্সিপালের কনসিকোয়েন্স থেকে আমি আঁকলাম। যে করেসপন্ডেন্ট প্রিন্সিপাল যদি তোমার ওবে করে, তাহলে এই সিচুয়েশনটাই হওয়ার কথা, আস্তে 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 তোমার ওই বাইরে পাওয়ার সম্ভাবনাটা আস্তে আস্তে তোমার জিরোর দিকে যাবে। মানে এই যে ছবিটা যেভাবে এঁকেছি, ছবিটা তোমার হয়তো অ্যাপারেন্টলি মনে হতে পারে যে না স্যার, আপনি যেমন করে ছবিটা এঁকেছেন তো মনে তো হচ্ছে বেশ বাইরে পাওয়ার সম্ভাবনা কেন অ্যাজিব বাড়ছে না। আসলে যেটা কথা হচ্ছে যে এইখানে এই যে গ্রাউন্ড স্টেটের জন্য এইটুকু জায়গার টোটাল প্রবাবিলিটি 1, কিন্তু যখন আমার ভিটা বেশ বড় হয়ে গেল, তখন কিন্তু পুরো জায়গাটা হচ্ছে 1। তার রেসপেক্ট এই বাইরে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশ কম। মানে ফ্র্যাকশন যদি তুমি কনসিডার করো, কতখানি ফ্র্যাকশন তুমি বাইরে পেতে পারছো, সেইটা কিন্তু ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার যখন আস্তে 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 বাড়ছে, সেটা কিন্তু আস্তে 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 কিন্তু তোমার এই হচ্ছে। বুঝতে পেরেছো? বলো। কি কোনো অসুবিধা আছে? না, তাহলে দেখো, এই যে দুটো জায়গা, মানে একটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা ক্লাসিক্যাল কোয়ান্টাম কেমন করে ডিফার করছে, আর কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং, এই দুটো হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল অসিলেটরের সঙ্গে কোয়ান্টাম মেকানিক্যাল অসিলেটরের তফাৎ। মানে তুমি যদি আজকে যদি একটু সামারাইজ করো, ধরো মানে মানে আহ, ওই মানে এই ধরনের আমি একটা প্রবলেম দিই না হয় বলি যে ইন হোয়াট অ্যাসপেক্ট ইন হোয়াট অ্যাসপেক্ট কোয়ান্টাম লিনিয়ার এসএইচও differs from classical linear SHO. কোয়ান্টাম লিনিয়ার এসএইচও ক্লাসিক্যাল লিনিয়ার এসএইচও রেসপেক্টে কোথায় কোথায় ডিফার করছে যদি তুমি দেখো, চারটে জায়গা তুমি মূলত মেনশন করবে। একটা হচ্ছে যে মানে কোয়ান্টাম মেকানিক্যালি এনার্জি হচ্ছে কোয়ান্টাইজ, কিন্তু ক্লাসিক্যালি এনার্জি হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে ফর কোয়ান্টাম লিনিয়ার এসএইচও এনার্জি ইজ discrete or quantized, and on the other hand for classical linear SHO energy is continuous. এটা প্রথম ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, 2 নম্বর ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ফর কোয়ান্টাম লিনিয়ার SHO জিরো পয়েন্ট এনার্জি ইজ নন জিরো, এনার্জি ইজ নন জিরো। আর whereas for classical linear SHO জিরো পয়েন্ট এনার্জি ইজ জিরো। এটা আচ্ছা, 3 নম্বর হচ্ছে তোমার, এটা ডিটেলে লিখছি না, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডিফার্স, এটা। আর 4 নম্বর হচ্ছে তোমার এই কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং। মানে ক্লাসিক্যাল লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কোনো টানেলিং নেই, টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার সম্ভাবনা জিরো, কিন্তু কোয়ান্টাম লিনিয়ার এসএইচওর ক্ষেত্রে তোমার অ্যাকচুয়ালি টার্নিং পয়েন্টের বাইরে পার্টিকেলকে পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা তুমি দেখেছো যে পার্টিকুলারলি গ্রাউন্ড স্টেটটা যদি খেয়াল করো, তাহলে ইকুইলিব্রিয়াম ক্লাসিক্যাল অসিলেটরের ক্ষেত্রে হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন, যেটা মানে এক্স ইকুয়াল টু জিরোর কাছাকাছি হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটিটা মিনিমাম, যত টার্নিং পয়েন্টের দিকে যাচ্ছে সেটা বাড়ছে, বেড়ে বেড়ে আস্তে আস্তে ইনফিনিটির দিকে যাচ্ছে।
আর হয় যখন তুমি কোয়ান্টাম লিনিয়ার এসএইচও করছো তখন কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশন একটা ম্যাক্সিমাম, টার্নিং পয়েন্টের দিকে যখন যখন যাচ্ছে এটা আস্তে আস্তে তোমার কমছে। তাহলে এই চারটে জায়গা, চারটে অ্যাসপেক্ট যেখানে তোমার কোয়ান্টাম মেকানিক্যাল লিনিয়ার এসএইচও আর ক্লাসিক্যাল লিনিয়ার এসএইচও তারা বেসিক্যালি ডিফার করছে। ঠিক আছে, হলো এই জায়গাগুলো। তাহলে ওয়েভ ফাংশন নিয়ে আমি যে ডিসকাশন গুলো করবো বলছিলাম সেটা ঠিক আছে, বুঝতে পেরেছো সব? হ্যাঁ স্যার। আচ্ছা, ভালো। আচ্ছা, এবারে আরো দু চারটে জিনিস একটুখানি বলে নি, যেটা এই কনটেক্সটে খুব ইম্পর্টেন্ট। ধরো আমি ভিরিয়াল থিওরেম, যেটা সেই ভিরিয়াল থিওরেমটা এই কনটেক্সটে খুব ইম্পর্টেন্ট, একটুখানি বলে নি। ভিরিয়াল থিওরেমটা কি রকম? ভিরিয়াল থিওরেমটা আমাদের জাস্ট যতটুকু লাগবে আমি ততটুকু বলছি, যে ধরো যে মানে লেট দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ পার্টিকেল, ভিটাকে ধরো এই ধরনের দেখতে, ভিটা ধরো তোমার দেখতে হচ্ছে এরকম, মানে কি হলো, দিস ইজ প্রপোর্শনাল টু একটা মানে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ইনটু আর টু দি পাওয়ার এস, মানে এটা ধরো একটা কনস্ট্যান্ট এ ইনটু আর টু দি পাওয়ার এস, এই টাইপের দেখতে, যেখানে আরটা হচ্ছে পজিশনের ফাংশন এইটা। তাহলে যেটা হবে, তাহলে দেন এখানে লেট না করে ইফ করে দিতে একবার। If the potential energy of a particle is given as এইটা, then 2 into average of kinetic energy, এটা হয়ে যায় তোমার এস ইন্টু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি। এটা বেসিক্যালি মানে ভিরিয়াল থিওরেমের যে শর্ট ফর্ম, যেটা তোমাদের অ্যাকচুয়ালি কাজে লাগবে। যদি পোটেনশিয়াল এনার্জিটা ওই আর টু দি পাওয়ার এস এর মতো দেখতে হয়, অর্থাৎ আর হচ্ছে পজিশন তার পাওয়ার এস, সেটা হয়, তাহলে 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি এস ইন্টু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে। এটা হচ্ছে ভিরিয়াল থিওরেম। আচ্ছা, এবং তা যদি হয় তাহলে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে, দেখো যে যেহেতু টোটাল এনার্জি তার অ্যাভারেজটা সেটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ হবে। এবারে তুমি এটাকে করতে পারো, এটা ধর কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জিটা ইকুয়েশন থেকে তুমি কি লিখতে পারছো, 2/s ইন্টু টি, 2/s ইন্টু টি কি দাঁড়াচ্ছে না, এটা হয়ে যাচ্ছে দেখো 1 প্লাস 2/s ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি, তার এটা হয়ে যাচ্ছে এস প্লাস 2/s ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি। তাহলে এইখান থেকে যেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জিটা তোমার s/s প্লাস 2 ইন্টু টোটাল এনার্জি, এইভাবে তুমি লিখতে পারছো। অর্থাৎ কাইনেটিক এনার্জিটা তোমার টোটাল এনার্জিটি কতখানি ফ্র্যাকশন হবে সেটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এটা। আর তাহলে পোটেনশিয়াল এনার্জিটা যেহেতু তুমি এখান থেকে অলরেডি পেয়ে গেলে, পোটেনশিয়াল এনার্জি 2/s ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি, 2/s অ্যাভারেজ কাইনেটিক এনার্জি s/s প্লাস 2 টোটাল এনার্জি, এরকম ভাবে যদি তুমি লেখো তাহলে পোটেনশিয়াল এনার্জিটা টোটাল এনার্জি কতখানি ফ্র্যাকশন, 2/s প্লাস 2 ইন্টু টোটাল এনার্জি। তাহলে ভিরিয়াল থিওরেম থেকে তোমার অ্যাকচুয়ালি টোটাল এনার্জির কতখানি ফ্র্যাকশন হচ্ছে কাইনেটিক এনার্জি আর কতখানি ফ্র্যাকশন পোটেনশিয়াল এনার্জি, সেটাও কিন্তু তুমি এখান থেকে যা দেখে নিতে পারছো এটা। আচ্ছা, এবারে আমি ধরো আমি একটা এক্সাম্পলে আছি। আমাদের যে এক্সাম্পলটা, ফর সিম্পল হারমোনিক অসিলেটর, ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা কেমন দেখতে না, হাফ কে এক্স স্কোয়ার হয়। তার মানে এটা দাঁড়াচ্ছে, এটাকে তুমি এ এক্স টু দি পাওয়ার এস এর সঙ্গে কম্পেয়ার করো, তার মানে এখানে এসটা হচ্ছে তোমার বেসিক্যালি 2, তাই না? মানে এই যে আমার পোটেনশিয়াল এনার্জিটা এখানে যেমন লিখেছি যে একটা পজিশন তার পাওয়ার এস, এখানে হচ্ছে এক্স হচ্ছে পজিশন তার পাওয়ার 2, অর্থাৎ এসটা হচ্ছে 2। এস যদি 2 হয়ে যায় তাহলে এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ, দেখো কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি তোমার সমান হয়ে গেল। কারণ যেহেতু 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি হচ্ছে এস ইন্টু পোটেনশিয়াল এনার্জি, এস যেহেতু 2 হয়ে যাচ্ছে, 2 কেটে গেল, কেটে গিয়ে তোমার টি আর ভি তোমার সমান হয়ে যাচ্ছে। এবং এই টিটা হচ্ছে দেখো হিসেব মতো যে টোটাল এনার্জি অর্ধেক হয়ে যাবে, কারণ এস এর জায়গায় তুমি যদি 2 বসিয়ে দাও, 2/4 মানে এটা হয়ে গেল। আর পোটেনশিয়াল এনার্জিটা ঠিক একই রকম ভাবে হাফ ইন্টু হাফ বাই টোটাল এনার্জিটা হয়ে গেল এটা। তাহলে ভিরিয়াল থিওরেম থেকে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কতটা, পোটেনশিয়াল এনার্জি অ্যাভারেজটা এক্স্যাক্টলি ততটা, এবং সেটা হচ্ছে টোটাল এনার্জি অর্ধেক। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার।
এটা আচ্ছা আচ্ছা দেখো, হ্যাঁ দেখো হুম, আচ্ছা দেখো এই যে ভিরিয়াল থিওরেমটা, সেই ভিরিয়াল থিওরেমটা ধর আমি কিন্তু হাইড্রো একটা অ্যানহারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তার ব্যবহার করছি। অ্যানহারমোনিক একটা অ্যানহারমোনিক অসিলেটর, তো একটা অ্যানহারমোনিক অসিলেটর ধরো পোটেনশিয়াল এনার্জি এরকম বলা আছে তোমার একটা ইন্টু এক্স টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল কোয়াডিক অ্যানহারমোনিক অসিলেটর। তা যদি হয় তাহলে এক্ষেত্রে এসটা হয়ে যাচ্ছে কত, এসটা হয়ে তোমার 4, এসটা হয়ে গেল 4। তাহলে এই পার্টিকুলার কেসে 2 ইন্টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এস ইন্টু অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি, তার মানে কাইনেটিক এনার্জিটা তোমার বেসিক্যালি 2 ইন্টু তোমার অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে। আর এবারে কাইনেটিক এনার্জি যদি টোটাল এনার্জির রেসপেক্টে তুমি দেখো তাহলে এই ইকুয়েশন অনুযায়ী এই সাথে জায়গায় 4 বসিয়ে দিলে 4/6 মানে 2/3, 2/3 ইন্টু আপনার লেখাটা দেখা যাচ্ছে না। হ্যাঁ কেউ 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 দেখতে পাচ্ছিস নাকি রে? নেট চলে গেল নাকি আবার? জ্বালা, দাঁড়া এক সেকেন্ড। এক সেকেন্ড, এখন দেখা যাচ্ছে? দাঁড়া আমি দেখে নিচ্ছি। হ্যালো, হটস্পটটা চলে গেছে কেন? এক সেকেন্ড দাঁড়া। আগে পরিষ্কার দেখা যাচ্ছিল তো? ও সরি। হ্যালো, শুনতে হ্যাঁ পাচ্ছ? স্যার। হুম। আসলে আমার মাঝে মাঝে ভুলে যাই, আমার আমার নিজের ফোন থেকে না করে অন্য ফোন থেকে, মানে ওই অলরেডি হটস্পট অন ছিল, আমি খেয়াল করিনি আর কি। দেখো দেখা যাচ্ছে? ঠিক আছে তো? মানে এর এর আগে কি পরিষ্কার, এর আগে কি পরিষ্কার দেখতে পাচ্ছিলে না? স্যার পরিষ্কারই হচ্ছিল তো, আচ্ছা, হঠাৎ করে হঠাৎ করে, আচ্ছা বুঝতে ওই পেরেছি। লাইনটার পরে হ্যাঁ দেখো তাহলে এরকম ঠিক হচ্ছিল। আছে, বুঝতে পেরেছি। তাহলে দেখো এই যে অ্যানহারমোনিক অসিলেটর একটা আমি কনসিডার করছি, যে অ্যানহারমোনিক অসিলেটরে তাহলে পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে সেই মতো করে এসটা এখানে 4, 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি, এস ইন্টু পোটেনশিয়াল এনার্জি যদি হয় তাহলে কাইনেটিক এনার্জিটা হয়ে গেল 2 ইন্টু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি। আর এবার কাইনেটিক এনার্জি এবং টোটাল এনার্জি সম্পর্কটা কত? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হচ্ছে এস বাই এস প্লাস 2 ইন্টু টোটাল এনার্জি। তুমি এস এর জায়গায় যদি 4 বসিয়ে দাও, 4/6 মানে 2/3 ইন্টু টোটাল এনার্জি হয়ে গেল।
আর অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি তাহলে কি হয়ে যাবে? পোটেনশিয়াল এনার্জিটা দেখো এইখান থেকে তুমি যদি দেখো তাহলে 2/s+2, তাহলে এস এর জায়গায় যদি 4 বসিয়ে দাও তাহলে 1/3 ইন্টু 1/3 ইন্টু অ্যাভারেজ এনার্জি তোমার হয়ে যাবে। তাহলে এই মতো করে তুমি জাস্ট বিভিন্ন কেসে যেখানে পোটেনশিয়াল এনার্জিটা এক্স এর কেমন ফাংশন যদি তুমি জানো, তাহলে ভিরিয়াল থিওরেমটাকে কাজে লাগিয়ে তাদের পারস্পরিক সম্পর্কটাকে বের করে ফেলতে পারবে। আচ্ছা, আরো ধরো ফর এক্সাম্পল তুমি যদি করো, ধরো হাইড্রোজেন অ্যাটম করো। হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে কি হয়? পোটেনশিয়াল এনার্জিটা এরকম দেখতে হয় তো, -z²/4πε0r। তার মানে এটা প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে r⁻⁻1 এর মতো, অর্থাৎ এসটা হচ্ছে এই পার্টিকুলার ক্ষেত্রে -1। হ্যাঁ, তাই না? এই পার্টিকুলার এসটা হচ্ছে -1। তাহলে 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি হয়ে যাবে কত? মাইনাস অফ অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি। এটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি মাইনাস অফ পোটেনশিয়াল এনার্জি হয়ে যাচ্ছে। তাহলে কাইনেটিক এনার্জিটা, যে টোটাল এনার্জি কতখানি ফ্র্যাকশন তুমি দেখো, তাহলে এইখানে এস এর জায়গায় -1 বসিয়ে দাও। তাহলে -1, এটা হচ্ছে -1+1, তার মানে এটা হচ্ছে মাইনাস অফ ই হয়ে গেল এইটা। আর পোটেনশিয়াল এনার্জিটা কি হবে? পোটেনশিয়াল এনার্জি অ্যাভারেজ টোটাল এনার্জি কতখানি ফ্র্যাকশন, এখানে এস এর জায়গায় -1 বসিয়ে দাও। -1 বসিয়ে দিলে তোমার বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে -1 আর +1, তোমার এটা হচ্ছে তোমার 2 ইন্টু টোটাল এনার্জি হয়ে যাচ্ছে। 2 ইন্টু তোমার টোটাল এনার্জি হয়ে যাচ্ছে। একটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেমের ক্ষেত্রে তাকে এরকম দেখতে পাচ্ছ। তার মানে ভিরিয়াল থিওরেমটা তুমি যা শুধুমাত্র হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ব্যবহার এখানে করছি না, আমি সমস্ত ক্ষেত্রে এইগুলোকে এরকম ভাবে ব্যবহার করতে পারছি। আচ্ছা, আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি এক্ষেত্রে, এটা বাড়িতে কষবে। ধরো পার্টিকুলার বক্স প্রবলেমটা তুমি জানো, তাহলে আমি যে প্রবলেমটা তোমায় দিচ্ছি সেটা হচ্ছে যে তুমি একটুখানি চেষ্টা করে দেখো তো যে কেমন করে তুমি ভিরিয়াল থিওরেমটাকে কাজে লাগাবে ফর পার্টিকুলার বক্স প্রবলেম। তাহলে অ্যাপ্লাই ভিরিয়াল থিওরেম টু পার্টিকুলার বক্স প্রবলেম। পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা ঠিক এইরকম পাওয়ার ল পোটেনশিয়াল নয়, মানে এক্স এর একটা সার্টেন পাওয়ার হিসেবে লিখতে তুমি পারছো না। মানে বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা 0, বাইরে পোটেনশিয়াল এনার্জিটা ইনফিনিটি। তাহলে এই যে ভেতরে হচ্ছে 0, বাইরে ইনফিনিটি, এই টাইপের পোটেনশিয়ালটাকে এক্স এর সার্টেন পাওয়ার হিসেবে তুমি কেমন করে লিখতে পারো সেটা প্রথমে তোমায় বুঝতে হবে। বুঝে তারপরে ভিরিয়াল থিওরেমটা তুমি কাজে লাগাবে পার্টিকুলার বক্স প্রবলেমের ক্ষেত্রে। এটা ঠিক আছে? বোঝা গেল? হলো? ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে ভিরিয়াল থিওরেমটা বুঝলে তো? আচ্ছা, এবারে দেখো তোমার কতগুলো জিনিস আমি করছি, যে আমি ইভালুয়েট করব এক্স অ্যাভারেজ, পিএক্স অ্যাভারেজ, এক্স স্কোয়ার অ্যাভারেজ, পিএক্স স্কোয়ার অ্যাভারেজ। আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। তাহলে আমি দেখো যেটা করছি যে এক্স অ্যাভারেজ, পিএক্স অ্যাভারেজ, এক্স স্কোয়ার অ্যাভারেজ, পিএক্স স্কোয়ার অ্যাভারেজ বের করবো ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। এটা আচ্ছা, আমি যেটা করব এটা আরবিটারি স্টেটের জন্য করব। আর আরবিটারি স্টেটের জন্য যদি তুমি করি, ধরো এই এক্স এর অ্যাভারেজটা যখন ক্যালকুলেট করছি, নর্মালাইজড ওয়েভ ফাংশন যদি থাকে তাহলে তোমার কি করতে হবে না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস অর্থাৎ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি এইটা করে এবারে যে কোনো জিনিসের অ্যাভারেজ বের করা মানে হচ্ছে ধরো সাই ভি এক্স তার কমপ্লেক্স কনজুগেট, এক্স এর অ্যাভারেজ মানে এক্স অপারেটরটাকে লেখা সাই ভি এক্স ডিএক্স, এটাকে করা। এক্স এর অ্যাভারেজ বের করা মানে আমি আরবিটারি স্টেটের জন্যই করছি কিন্তু এটা। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল দেখো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এক্সটা আছে আর সাই ভি এক্স তার স্কোয়ার হয়ে গেল ইন্টু ডিএক্স হয়ে গেল। মানে মডিউলাস স্কোয়ার লিখেছে কিন্তু ওয়েভ ফাংশন কিন্তু রিয়েল, মডিউলাস স্কোয়ার করে এমনি স্কোয়ার করে, বেসিক্যালি তোমার একই। আচ্ছা, বলতে পারবে এই উত্তরটা কত হবে? মানে আমি ওয়েভ ফাংশনে কোনো ফর্ম না বলেও বলতে পারবে এই উত্তরটা কত হতে পারে? বলো, কিছু বলবে? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। কি সাই ভি এক্স তো আইদার ইভেন অর অড, তাই তো?
মানে ওয়েভ ফাংশনটা তো আইদার ইভেন না হলে অড নাকি? হ্যাঁ তাহলে ওয়েভ ফাংশন যদি আইদার ইভেন না হলে অড হয়, তাহলে সাই ভি এক্স তা যদি স্কোয়ার করে ফেলা হয় ইজ অলওয়েজ ইভেন, তাই না? মানে ইভেন ফাংশনে স্কোয়ার করলে ইভেন হয়ে যায়, আর অড ফাংশনে স্কোয়ার করলে তো ইভেন হয়ে যায় নাকি? ধরো এক্স একটা অড ফাংশন, স্কোয়ার করে ফেলে এক্স স্কোয়ার, এক্স কিউব একটা অড ফাংশন, স্কোয়ার করে ফেলে এক্স টু দি পাওয়ার 6, তো সব ইভেন হয়ে গেল। এক্স স্কোয়ার একটা ইভেন ফাংশন, তা স্কোয়ার করে ফেলে এক্স টু দি পাওয়ার 4, সে ইভেন হয়ে যাবে। তাহলে এক্স সাই ভি এক্স মডিউলাস স্কোয়ার কি হবে? ইজ অলওয়েজ অড হবে না, তাই তো? কি রে বাবা, শুনতে পাচ্ছিস না নাকি? মানে কেউ কিছু রেসপন্স করছে না কেন? হ্যালো, স্যার অড অড হবে তো নাকি হবে না? হবে তাহলে এবারে দেখো, তাহলে অড ফাংশনে যদি আমি একটা ইন্টিগ্রেশন করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, উত্তর কত হয়? 0 0 হয়। তাহলে দেখো আমি কিচ্ছু না কষেই বলে দিতে পারি যে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এক্স অ্যাভারেজ তোমার অলওয়েজ 0 হবে, এইটা। এবারে কাউকে যদি আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, ধরো তোমাকে বাড়িতে যদি এরকম করতে বলে, ধরো একটা বাড়িতে হোমওয়ার্ক দিচ্ছি, তো বাড়িতে বললো যে ফাইন্ড এক্স অ্যাভারেজ ফর দ্য গ্রাউন্ড স্টেট অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। এবারে যখনই এরকম স্পেসিফিক্যালি বলে দেবে, তোমার একটা ইন্টেনশন থাকবে যে গ্রাউন্ড স্টেটের জন্য ওয়েভ ফাংশন কিন্তু ফর্মটা আমি জানি, তাহলে সেই ওয়েভ ফাংশনের ফর্মটাকে পুরোটাকে জাস্ট লিখে পুরো ইন্টিগ্রেশন তোমার করতে ইচ্ছা করবে, কিন্তু অ্যাকচুয়ালি করার তোমার দরকার নেই, কারণ তুমি দেখবে যে আলটিমেটলি ওটা অড ফাংশন হয়ে যাবে বলে জিনিসটা কিন্তু দিনের শেষে 0 হয়ে যাবে। আমি এখানে বলেও দিচ্ছি, গিভেন গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা হচ্ছে আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2, এটা। তাহলে আমি ধরো এই ফর্মটা তোমায় বলে দিচ্ছি, বলে দিয়ে তুমি জাস্ট করবে, করে দেখবে উত্তরটা তোমার আলটিমেটলি 0 বেরোবে, মানে এক্স অ্যাভারেজ অলওয়েজ 0 বেরোবে। আচ্ছা, এবারে পি এক্স অ্যাভারেজটা আমি করার চেষ্টা করছি। ধরো এবারে নেক্সট চলে আসছে পি এক্স অ্যাভারেজ। আচ্ছা, পি এক্স অ্যাভারেজ কি হবে? ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ফাই ভি এক্স ফাই ভি এক্স পি এক্স অপারেটর ফাই ভি এক্স ডিএক্স, এইটা। তাহলে এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই ভি স্টার এক্স, পি এক্সটা কত? মাইনাস আই এইচ কস ডি ডিএক্স, আবার সাই ভি এক্স ডিএক্স, এটা হলো। আচ্ছা, এবারে এই এর উত্তরটা কত হবে বলতে পারবে? মানে না কোষে টোষে বলতে পারবে এর উত্তরটা কত? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো যে পিএক্স, এই যে পার্টটা, মানে পিএক্স হচ্ছে যেহেতু একটা এই যে হারমিশন অপারেটর, তাহলে পিএক্স অ্যাভারেজ কি হবে? মাস্ট বি রিয়েল। তাহলে একটা হারমিশন অপারেটর তার অ্যাভারেজ ভ্যালু চলে রিয়েল হয়, জানো তো? একটা থিওরেম আছে না, হারমিশন অপারেটর থিওরেম আছে তো, অ্যাভারেজ ভ্যালু হবে হারমিশন অপারেটর রিয়েল হয়, জানো তো নাকি? হ্যাঁ স্যার এটা জানো তো? তাহলে এবারে খেয়াল করে দেখো যে আমি এই যে ওয়েভ ফাংশনটা, মানে আমাদের এই পার্টিকুলার কেসে ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর সাই ভি এক্স তো রিয়েল ফাংশন, তো এটা। তা সাই ভি এক্স যদি রিয়েল ফাংশন হয়, তাহলে খেয়াল করো যে আমি তো হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে তুমি দেখেছো ওয়েভ ফাংশনটা রিয়েল ফাংশন, তাহলে এইটা যদি রিয়েল হয়, তাহলে এই যে মাইনাস আই এইচ ক্রস, এটাকে কাটার মতো কেউ রইলো না। তার মানে যদি এই ভ্যালুটা নন জিরো থাকে, তাহলে সে কমপ্লেক্স হিসেবেই অ্যাপিয়ার করবে বা ইমাজিনারি হিসেবেই অ্যাপিয়ার করবে। কি বলছি বুঝতে পারছো? দেখো যে পিএক্স অ্যাভারেজ তো যদি তার নন জিরো ভ্যালু থাকে, সে তো রিয়েল হতে হবে নাকি? যেহেতু পিএক্স অপারেটরটা হারমিশন অপারেটর, তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ হারমিশন অপারেটর অবশ্যই রিয়েল হবে।
আচ্ছা এবার তুমি ডান দিকটা দেখো, যদি নন জিরো হয় তাহলে সেটা রিয়েল হতে পারবে কিনা। প্রথম কথা যে ওয়েভ ফাংশনটা যেহেতু রিয়েল হয়, তাহলে ওয়েভ ফাংশনটা রিয়েল, এই সাই ভি স্টার এক্স সেটাও তোমার রিয়েল, কিন্তু এই যে মোমেন্টাম অপারেটর থেকে যে মাইনাস আই এইচ কসটা এসেছে, সেই মাইনাস মানে আইটা তো √-1 সেটাকে কাটার মতো কেউ থাকছে না, কাটার মতো যদি কেউ না থাকে তাহলে কি হবে, যেহেতু তোমার সাই ভি এক্স ইজ রিয়েল ফাংশন, দেন তোমার এই অ্যাভারেজ পি এক্সটা এটা অবশ্যই কিন্তু এই পার্টিকুলার কেসে তোমার জিরোই হতে হবে, জিরো হওয়া ছাড়া উপায় নেই। মানে আমি কিচ্ছু না কষেই জাস্ট বলে দিতে পারছি এটা জিরোই হবে। এবারে কেউ যদি কষতে চায়, আচ্ছা প্রথম কথা হচ্ছে দেখবে যে তুমি যে কোনো একটা ফাংশন, ইভেন ফাংশনের ডেরিভেটিভ করলে অড হয়, আর অড ফাংশনের ডেরিভেটিভ করলে ইভেন হয়, তাহলে মাইনাস আই এক্স করতে ধরো বাইরে বের করে দিলে, তা ডি ডিএক্স সাই ভিএক্স, তো সাই ভিএক্স যদি ইভেন হয় তাহলে ডেরিভেটিভ করলে অড হলো, অড আর এই ইভেন মিলে ওভারঅলটা অড হলো, তাহলে ওভারঅল ইন্টিগ্রান্ডটা অড হয়ে গেলে জিরো হয়ে যাবে। অথবা যদি এমন হতো যে সাই ভিএক্সটা হচ্ছে অড ফাংশন হয়, ডেরিভেটিভ করলে ইভেন হবে, তাহলে এইটা ইভেন ফাংশন, এটা অড ফাংশন, গুণ করলে অড ফাংশন হবে, ইন্টিগ্রেট করলে জিরো বেরিয়ে যাবে। তার মানে জাস্ট এটাকে জাস্ট তোমার করার দরকার পড়ছে না, জাস্ট জাস্ট তুমি সাধারণ প্রপার্টি অফ দ্য কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে তুমি বলে দিতে পারছো এটা জিরো হয়ে যাবে। আচ্ছা আরেক রকম করে তুমি ভাবতে পারো, যেহেতু এটা হারমোনিক অসিলেটর, বোথ ডিরেকশনস আর ইকুয়ালি প্রবাবল, তাহলে ইকুয়ালি প্রবাবল হলে ডান দিকে যাওয়ার সম্ভাবনা আর বাঁ দিকে যাওয়ার সম্ভাবনা যদি সমান হয়, তার মানে ডান দিকে যাওয়ার ভেলোসিটিটা আর বাঁ দিকে যাওয়ার ভেলোসিটিটা তোমার সমান হয়ে যাচ্ছে, অ্যাভারেজ করলে তোমার জিরো হয়ে যাবে, এইটা। আর যে কোনো সিমেট্রিক পোটেনশিয়াল যদি হয় তাহলে অ্যাভারেজটা তোমার জিরো বেরিয়ে যায়। মানে অনেক রাস্তা আছে যা দিয়ে অঙ্কটা না কষেই তুমি বলে দিতে পারছো জিরো হয়ে যায়। একটা অড ইভেন ফাংশন থেকে তুমি বলে দিতে পারছো, পিএক্সটা রিয়েল হতে হবে সেখান থেকে তুমি বলে দিতে পারছো। তারপরে ক্লাসিক্যালি হচ্ছে এটা ব্যাপার যে ডান দিকে আর মানে যেহেতু পোটেনশিয়াল এনার্জিটা সিমেট্রিক, ডান দিকে যাওয়ার সম্ভাবনা বাঁ দিকে যাওয়ার সম্ভাবনা সমান, সেই রেসপেক্ট অ্যাভারেজ ভেলোসিটি জিরো, সেক্ষেত্রে অ্যাভারেজ মোমেন্টাম জিরো তুমি বলে দিতে পারছো। ঠিক আছে, হলো বুঝছে? আচ্ছা এবার তোমাকে এখানে একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমার যদি পরীক্ষায় গাউস স্টেটের জন্য কোষে দেখাতে বলে তুমি তখন কোষে দেখাবে। হোমওয়ার্ক সো দ্যাট average px equal to 0 for the ground state of linear simple harmonic oscillator। আবার সেই given psi 0 x হচ্ছে তোমার alpha by pi whole to the power 1/4 e to the power minus alpha x square by 2। ঠিক আছে, তোমাকে আমি কষতে দিলাম, মানে এখন কিন্তু অঙ্কটা তুমি কষে দেখবে যে আলটিমেটলি তোমার জিরোই হচ্ছে। হ্যাঁ, তুমি জাস্ট প্রথমে এই মানে যেমন করে এখানে লিখেছি, তুমি এই প্রথম লাইনটা লিখলে, লেখার পর সাই ভি এক্স এর ভ্যালু তুমি বসিয়ে দিলে, বসিয়ে দিয়ে একটুখানি এগোবে, এগোতে দেখবে আলটিমেটলি একটা অড ইন্টিগ্র্যান্ড হয়ে যাবে, পরে জিনিসটা জিরো হয়ে যাবে। হলো? আচ্ছা মানে এক্স স্কোয়ার অ্যাভারেজটা তোমাকে যদি বের করতে বলা হয়, তাহলে এক্স স্কোয়ার অ্যাভারেজ বের করলে অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই ভি এক্স স্টার এক্স স্কোয়ার অপারেটর সাই ভি এক্স ডিএক্স, এইটা এটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এক্স স্কোয়ার সাই ভি এক্স মডুলাস স্কোয়ার ডিএক্স। আচ্ছা এইটা কিন্তু তুমি জাস্ট সিম্পলি জিরো বলে দিতে পারবে না, কারণ এই ভেতরের যে ফাংশনটা এটা কিন্তু এখন ইভেন ফাংশন, এই ভেতরের পার্টটা কিন্তু এটা কিন্তু এক্স স্কোয়ার আছে, সাই ভি এক্স মডুলাস স্কোয়ার অলওয়েজ ইভেন, এক্স স্কোয়ার গুণ করলে ইভেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইটা যখন তুমি করবে এটা কিন্তু নেসেসারি তুমি জিরো ইত্যাদি কিছু বলে দিতে পারবে না, ওই যেটা দাঁড়াবে এইটা কিন্তু তোমার দিনের শেষে দেখবে এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার নট ইকুয়াল টু জিরো হয়। আচ্ছা এবারে যদি সত্যি সত্যি তোমাকে এটাকে কোষে বের করতে হয় তুমি কিন্তু পাগল হয়ে যাবে। তার কারণটা কি, যে গ্রাউন্ড স্টেটের জন্য কষতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি তোমার একটা ধরো ভি ইকুয়াল টু 10 হলো, ভি ইকুয়াল টু 10 যদি হয়ে যায় তাহলে তো ওয়েভ ফাংশন একটা বিশাল বড় এক্সপ্রেশন আছে, বিশাল বড় এক্সপ্রেশন যদি হয় তাহলে তাই ইন্টিগ্রেশনটাকে করা হচ্ছে অনেক লম্বা চওড়া ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। তোমাকে হয়তো ঠিক আছে আমি গ্রাউন্ড স্টেটের জন্য করতে দিলাম, কিন্তু আরবিটারি স্টেটের জন্য এটা কিন্তু বেশ ডিফিকাল্ট। আর আরবিটারি স্টেটের জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো যে ফ্রম ভিরিয়াল থিওরেম, আচ্ছা ভিরিয়াল থিওরেম যেটা তুমি অ্যাকচুয়ালি একটু আগে বলে গেলে, ফ্রম ভিরিয়াল থিওরেম ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জিটা কি হবে, হাফ ইন্টু অ্যাভারেজ টোটাল এনার্জি হলো। তার মানে দেখো হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এইটা কত হবে, হাফ এনার্জিটা হচ্ছে ভি প্লাস হাফ এইচ কস ওমেগা,
তাহলে সেখান থেকে এক্স স্কোয়ার অ্যাভারেজটা কি বেরিয়ে যাচ্ছে খেয়াল করে দেখো, হাফ হাফ কেটে চলে গেল, তাহলে ভি প্লাস হাফ এইচ ক্রস বাই এম ওমেগা। দেখো এইটা হয়ে গেল কিন্তু তোমার এক্স স্কোয়ার অ্যাভারেজটা ফর আরবিট্রারি স্টেটের জন্য তুমি কিন্তু বের করে ফেলতে পারলে। তাহলে আমি যদি ফর দ্য গ্রাউন্ড স্টেট বলি, ফর দ্য গ্রাউন্ড স্টেট মানে তোমার ভি ইকুয়াল টু তোমার 0, তখন এক্স স্কোয়ার অ্যাভারেজটা গ্রাউন্ড স্টেটের জন্য কত হবে, ভি এর ভ্যালু 0 বসিয়ে দিলে এইচ ক্রস বাই 2 ইন্টু এম ওমেগা হবে এটা। তাহলে দেখো জাস্ট ভিরিয়াল থিওরেমটাকে কাজে লাগিয়ে আমি এক্স স্কোয়ার অ্যাভারেজটা আরবিট্রারি স্টেটের জন্য বের করে ফেলতে পারলাম এইটা, ঠিক আছে। আর স্পেশাল কেসে যদি ভি ইকুয়াল টু 0 হয় গ্রাউন্ড স্টেটের জন্য উত্তরটা হবে এইচ ক্রস বাই টুয়াইস এম ওমেগা। আর এখানে একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি, হোমওয়ার্ক দিচ্ছি যে ফাইন্ড এক্স স্কোয়ার অ্যাভারেজ ফর দ্য গ্রাউন্ড স্টেট অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। এখানে তোমার গ্রাউন্ড স্টেট ওয়েভ ফাংশনটা বলে দেয় যে গিভেন সাই জিরো এক্সটা হচ্ছে তোমার আলফা বাই পাই হোল টু দি পাওয়ার 1/4 ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই 2 এটা। আর আলফাটা তো অলরেডি অনেক জায়গায় বলা আছে বলে আলফাটা এখানে উল্লেখ করছে না, কিন্তু পরীক্ষায় তোমার আলফাটা উল্লেখ করে দেবে এটা। তাহলে এইটা আমি যেটা করতে দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে সেটা হচ্ছে এইখানে এই সাই জিরো এক্স এর এক্সপ্রেশনটা তুমি বসাবে, বসিয়ে ইন্টিগ্রেশনটা সত্যি করবে, করে দেখবে দিনের শেষে এই উত্তরটা বেরোচ্ছে কিনা, এইচ ক্রস বাই টুয়াইস এম ওমেগা তোমার বেরোচ্ছে। আচ্ছা ঠিক একই রকম করে তুমি যদি নেক্সট পি এক্স স্কোয়ারের অ্যাভারেজ বের করো, তাহলে লিখতে হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই ভি এক্স তার কমপ্লেক্স কনজুগেট, আচ্ছা পি এক্স স্কোয়ার তার অপারেটরটা সাই ভি এক্স ডিএক্স এইটা, তখন এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হলো, সাই ভি স্টার এক্স হলো, আর এখানে মাইনাস এইচ কস স্কোয়ার ডি টু বাই ডিএক্স স্কোয়ার, এইটা হচ্ছে তোমার পি এক্স স্কোয়ার অপারেটরটা সাই ভি এক্স ডিএক্স। তাহলে এবারে তোমার ওই একই রকম করে এখন যেহেতু দুবার যদি তুমি ডেরিভেটিভ করো, ইভেন্ট থেকে যাবে অড থেকে যাবে, তাহলে ইন্টিগ্রালটা কিন্তু ইভেন হয়ে যাচ্ছে, এটাকে তুমি আর জিরো বলতে পারবে না, এটা তোমার অ্যাকচুয়ালি উত্তরটা তোমার নন জিরো বেরোবে, তুমি যা সিমেট্রি থেকে জিরো বলে দিতে পারবে না। আর আবার যদি একটা আরবিট্রারি স্টেটের জন্য এই জিনিসটা তোমাকে ক্যালকুলেট করতে হয়, তুমি কিন্তু পাগল হয়ে যাবে, কারণ ভি যদি বেশ একটু বড় হয়ে যায় তখন ভি এর মানে ওয়েভ ফাংশনের এক্সপ্রেশনটা এত বড়, সেটাকে যদি জাস্ট অ্যাভারেজটাকে ক্যালকুলেট করো খুব বড় অঙ্ক তোমায় করতে হবে। কিন্তু আবার সেই ভিরিয়াল থিওরেম আছে, তাহলে ফ্রম ভিরিয়াল থিওরেম দেখো, ফ্রম ভিরিয়াল থিওরেম ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর কাইনেটিক এনার্জি অ্যাভারেজটা হচ্ছে হাফ ইন্টু তোমার টোটাল এনার্জি হবে। কাইনেটিক এনার্জি অ্যাভারেজ মানে হচ্ছে পি এক্স স্কোয়ার তার অ্যাভারেজ বাই টুয়াইস এম, এটা হয়ে গেল হাফ ভি প্লাস হাফ এইচ প্লাস ওমেগা। এখান থেকে দেখো পি এক্স স্কোয়ার অ্যাভারেজটা তোমার বেরিয়ে গেল, এই টু কেটে চলে গেল, তো ভি প্লাস হাফ ইন্টু এম এইচ কস ওমেগা হয়ে গেল, এইটা এটা হচ্ছে পি এক্স স্কোয়ার অ্যাভারেজ বেরিয়ে গেল। তাহলে এবার ফর দ্য গ্রাউন্ড স্টেট যেখানে তোমার ভিটা হচ্ছে 0, পি এক্স স্কোয়ার অ্যাভারেজ গ্রাউন্ড স্টেটের জন্য উত্তর কত বেরোবে না হাফ এম এইচ কস ওমেগা, তখন উত্তর বেরোবে, ঠিক আছে। আচ্ছা এটা আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তুমি গ্রাউন্ড স্টেটের জন্য করে দেখাবে, পরীক্ষা চালানোর সময় পরে বলে আমি এটা হোমওয়ার্ক গুলো দিচ্ছি, তুমি জাস্ট ইন্টিগ্রেশন গুলো করবে। তাহলে হোমওয়ার্কটা কি না ওই ইভালুয়েট পি এক্স স্কোয়ার অ্যাভারেজ ফর দ্য গ্রাউন্ড স্টেট অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, আবার ওই গিভেন সাই জিরো এক্স ইকুয়াল টু আলফা ওয়াই বাই হোল টু দি পাওয়ার 1 এক্সট্রা ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার বাই। তাহলে আমি দেখো তোমার বেশ শর্টকাট রাস্তায় কেমন করে বের করতে হয় করে দিচ্ছি, কিন্তু আবার পরীক্ষায় না ওরা অত বুঝতে চায় না, ওরা জাস্ট গন্তরে বসে থাকে যে আজকে তুমি অঙ্কটাকে কষে দেখাবে, অঙ্কটা কষে তুমি দেখাবে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, অঙ্কটা করতে করতে কোথাও কোনো অসুবিধা হয় নেক্সট ক্লাস আমাকে বলবে, আমি নিশ্চয়ই বলে দেবো। মানে ইন্ডিকেশন মানে বেসিক্যালি তো সবই বলে দিচ্ছি, শুধু ইন্ডিকেশনটাকে কষতে হবে, ইন্টিগ্রেশনটা ইভেন অর প্যারিটি দিয়ে যখন জিরো করে দিতে পারবে তো খুবই ভালো, আর যদি সেটা জিরো না করতে পারে ইন্টিগ্রেশনটাকে কষতে হবে, আর ইন্টিগ্রেশন কষার জন্য স্ট্যান্ডার্ড ওই গামা ফাংশন ব্যবহার করবে, গামা ফাংশন ব্যবহার করলে উত্তরটা বেরিয়ে যাবে, বা স্ট্যান্ডার্ড ফর্মুলা যদি তোমার কিছু থাকে ব্যবহার করবে, স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে সেটা যদি মনে রাখতে পারো তাহলে সেটা ব্যবহার করতে পারো, নাহলে গামা ফাংশনের ফর্মুলা লিখে তুমি জাস্ট করে ফেলতে পারছো।
ঠিক আছে, তাহলে এক্স অ্যাভারেজ, এক্স স্কোয়ার অ্যাভারেজ, পি এক্স অ্যাভারেজ, পি এক্স স্কোয়ার অ্যাভারেজ কেমন করে ক্যালকুলেট করতে হলো বুঝতে পারলে তো? কি গো, হ্যাঁ স্যার সব বুঝেছো তো? আমি শর্টকাট রাস্তাগুলো সব শিখিয়ে দিলাম কেমন করে তুমি ফাইনালি অ্যান্সারটা অ্যাকচুয়ালি বের করে ফেলতে পারবে। হ্যাঁ, সেটা। আচ্ছা এবারে দেখো যে তুমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন বের করো, সেটা হচ্ছে সিগমা এক্স, সেটা কত হয়? এক্স স্কোয়ার অ্যাভারেজ মানে এক্স অ্যাভারেজ তার স্কোয়ার রুট, এটা রুট ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, এটা তার স্কোয়ার রুট। আচ্ছা এবারে এক্স অ্যাভারেজ যেহেতু অলরেডি 0 হয়ে গেছে, তাহলে রুট ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ শুধু হয়ে যাবে এটা, এইটা। আচ্ছা এবারে আরবিটারি স্টেটের জন্য তোমার এক্স স্কোয়ার অ্যাভারেজ ভি প্লাস হাফ এইচ কস বাই এম ওমেগা, তাই জিনিসটা বেরোচ্ছে কত? তাহলে রুট ওভার অফ ভি প্লাস হাফ এইচ কস বাই এম ওমেগা, সেটা হয়ে গেল তোমার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন, যেটা কিন্তু আনসার্টেনটি ইন পজিশন। আচ্ছা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম কত হলো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম ওই একই রকম করে সিগমা পি এক্স, সিগমা পি এক্স রুট ওভার অফ পি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজ তার স্কোয়ার। আচ্ছা পি এক্স অ্যাভারেজ যেহেতু 0 হচ্ছে, তাহলে এটা শুধু রুট ওভার অফ পি এক্স স্কোয়ার অ্যাভারেজ হয়ে গেল। আর এটা তাহলে কত হবে? দেখো এই ভি প্লাস হাফ এম এইচ কস ওমেগা। আচ্ছা এবারে দেখো নাও সিগমা এক্স সিগমা পি এক্স এতে একটু গুণ করলে কি দাঁড়াচ্ছে? রুট ওভার অফ ভি প্লাস হাফ এইচ কস বাই এম ওমেগা ইন্টু ভি প্লাস হাফ এম এইচ কস ওমেগা। কি দাঁড়ালো এটা? দেখো ভি প্লাস হাফ এইচ কস হলো এম ওমেগা, এম ওমেগা কেটে চলে গেল, তাহলে এখানে ভি প্লাস হাফ এইচ কস, এখানে ভি প্লাস হাফ এইচ কস স্কোয়ার রুট করলে ভি প্লাস হাফ এইচ কস হয়ে গেল। আচ্ছা এবারে এই সিগমা এক্স সিগমা পি এক্স এর মিনিমাম ভ্যালু কত? না ভিটা যেহেতু তোমার 0 থেকে স্টার্ট, তাহলে ভি এর 0 ভ্যালুটা নেব, এটা হচ্ছে এইচ কস বাই 2 হয়ে গেল। তাই এটা দাঁড়াচ্ছে দেখো ক্লিয়ারলি সিগমা এক্স সিগমা পি এক্স এটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হলো। তার মানে কি হচ্ছে না, মানে ইট ওবেজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। ইট ওবেজ দ্য হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। দেখো এটা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা কিন্তু ওবে করলো। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো? হ্যাঁ স্যার আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো যে তোমার ফর দ্য গাউস সেট অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর সিগমা এক্স সিগমা পি এক্স এই ভ্যালুটা কিন্তু এক্স্যাক্টলি এইচ কস বাই 2 হচ্ছে। মানে এই যে আমি যদি এটা তো জেনারেলি বের করলে সিগমা এক্স সিগমা পি এক্সটা ভি প্লাস হাফ এইচ কস হয়ে গেল। এবারে এখানে যখন তুমি গাউস স্টেটের জন্য করছো, মানে বেসিক্যালি ভি ইকুয়াল টু 0 এর জন্য, তখন সেটা এইচ কস বাই 2 বেরোচ্ছে। আচ্ছা তাহলে মিনিমাম আনসার্টেনটি প্রোডাক্টটা এইচ কস বাই 2ই হয়, তাহলে ফর দ্য গাউস স্টেট অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর সেটা হচ্ছে এইচ কস বাই 2ই হচ্ছে। এটা কারণটা কি? তার কারণটা হচ্ছে দিস ইজ বিকজ the ground state of linear SHO is Gaussian। হ্যাঁ, এর কারণটা হচ্ছে দিস ইজ বিকজ দ্য গ্রাউন্ড স্টেট অফ লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর ইজ গাউসিয়ান। মানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে যদি ওয়েভ ফাংশনটা গাউসিয়ান হয় তাহলে সিগমা এক্স সিগমা পি এক্স এইচ কস বাই 2 হয়, আবার উল্টো দিকে যদি সিগমা এক্স সিগমা পি এক্সটা এইচ কস বাই 2 হতে হয়
তাহলে কিন্তু তোমার ওয়েভ ফাংশনটা অবশ্যই গাউসিয়ান হতে হবে। এটা একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। এবারে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে গাউসেট ওয়েভ ফাংশনটা যেহেতু গাউসিয়ান, সেই জন্য সেটা মিনিমাম আনসার্টেনটি প্রোডাক্টটা দেবে সিগমা এক্স সিগমা পি এসটা কিন্তু এইচ ক্রস বাই 2 তোমার হবে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, মানে এটা কিন্তু একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন যে গাউসিয়ান ওয়েভ ফাংশন হলে তোমার যা সিগমা এক্স সিগমা পি এস এইচ ক্রস বাই 2 হয়, আবার উল্টো দিকে সিগমা এক্স সিগমা পি এক্স যদি তোমার এইচ ক্রস বাই 2 হয় তাহলে ওয়েভ ফাংশনটা অবশ্যই গাউসিয়ান হবে। এবারে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে গাউসেট ওয়েভ ফাংশনটা যেহেতু গাউসিয়ান, সেক্ষেত্রে তুমি এটা দেখতে পাচ্ছ। বোঝা গেল? তো বলো, যা বললাম তাতে কারো কিছু অসুবিধা আছে কিনা বলো। আচ্ছা, আমি একটা প্রবলেম দিচ্ছি। ধরো গিভেন সাই জিরো এক্স এর এক্সপ্রেশন, সাই ওয়ান এক্স এর এক্সপ্রেশন এবং সাই টু এক্স এর এক্সপ্রেশন আমি ধরো দিয়ে দিলাম এখানে। এগুলো অলরেডি দেওয়া আছে, আমি দিয়ে দিলাম। এখান থেকে আমি বললাম যে সো দ্যাট এই যে সেটটা সাই জিরো এক্স, সাই ওয়ান এক্স আর সাই টু এক্স, এই যে সেটটা ফর্মস অ্যান অর্থ নর্মাল সেট, এটা তোমাকে দেখাতে বলছি। মানে তিনটে মানে মানে গিভেন মানে মানে অবশ্যই সিম্পল হারমোনিক অসিলেটর এখানে গিভেন। আচ্ছা, এইভাবে লিখি, ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর the first three wave functions are given as এইগুলো বলে দিলাম। মানে এগুলো আমার যেহেতু অলরেডি লেখা আছে, আমি আর নতুন করে লিখছি না, এটা বলা আছে। তোমাকে বলতে বলা হচ্ছে যে এই সেটটা একটা অর্থনর্মাল সেট তৈরি করবে, অর্থাৎ প্রত্যেকটা ফাংশন তারা নিজে নিজে হচ্ছে নর্মালাইজড হবে এবং একে অপরের সঙ্গে অর্থগোনাল হবে, সেটা তোমাকে করে দেখাতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ওয়েভ ফাংশন নিজে নিজে নর্মালাইজড এবং একে অপরের সঙ্গে অর্থগোনাল, সেটা তোমাকে দেখাতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তো এই পার্টিকুলার প্রবলেমটা করতে পারবে তো? হ্যাঁ স্যার, হুম, অনেকবারই ইন্টিগ্রেশনটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ। করবে আসলে অনেকগুলোই, দেখবে তোমার এর জন্য ধরো সাই জিরো সাই ওয়ান সাই ওয়ান সাই টু ইত্যাদিগুলো যখন করবে অড ফাংশন বলে এগুলো জিরো হয়ে যাবে। মানে অনেক ক্ষেত্রে জিনিসগুলো জিরো হয়ে যাবে, মানে সব কটা ইন্টিগ্রেশন তোমাকে করতে হবে সেরকম নয়, তবে দু একটা ইন্টিগ্রেশন তোমার এমনিতে জিরো হয়ে যাবে বাই সিমেট্রি। এই অ্যাডভান্টেজটা তুমি পেতে পারবে। হলো? দেখো, এই হারমোনিক অসিলেটর রিলেটেড তোমাদের অ্যাকচুয়ালি সিলেবাসে যে পার্টটা আছে, সিলেবাসে মূলত হচ্ছে যা আমি আলোচনা করেছি, সিলেবাসটা মোটামুটি ভাবে কভার হয়ে গেছে। হ্যাঁ, এটা তোমার আহ, মানে ধরো আমি আর একটা দু একটা প্রবলেম দিয়ে দিই, প্রবলেম দিলেই তোমার আর এটা নিয়ে আর কিছু কথাবার্তা বলার দরকার নেই। তো একটা প্রবলেম তোমায় বলছি এরকম যে সো দ্যাট সাই এক্স, যেটা দেখতে হচ্ছে তোমার এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার, এটা ইজ অ্যান আইগেন ফাংশন অফ দ্য অপারেটর ডি টু বাই ডিএক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার। এইটা সঙ্গে সঙ্গে আমি বললাম হোয়াট ইজ দ্য আইগেন ভ্যালু।
তার মানে কিছুই না, এই অপারেটর এই ফাংশনের উপরে কাজ করবে, তুমি দেখবে সেই ফাংশনটা ফেরত পাচ্ছ উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই। ঠিক আছে, এইটা এবার তোমাকে মূলত আমি জাস্ট বের করতে দিচ্ছি, এটা একটু বাড়িতে কষবে। তাহলে আরো অনেক প্রবলেম দেওয়া যায়, মানে এটা করতে পারবে আর কি, কোনো সমস্যা নেই। তাহলে আর একটা পার্টিকুলার প্রবলেম বলছি, খুব ভালো প্রবলেম, একবছর পড়েছিল পরীক্ষায়। এ স্টেট psi equal to, ধরো একটা নর্মালাইজেশন কনস্ট্যান্ট আছে e টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার, এইটা satisfies the eigenvalue equation h psi equal to e psi with, যেখানে h টা হচ্ছে তোমার মাইনাস d2 বাই dx স্কয়ার প্লাস এক্স স্কয়ার। এবার আমি বললাম ফাইন the possible value of alpha and hence the energy eigenvalue is। মানে এই পার্টিকুলার কেসে তুমি যেটা করবে যে হ্যামিল্টনিয়ান অপারেটর এই ফাংশনের উপরে কাজ করাবে, কাজ করিয়ে যদি আইগেনভ্যালু ইকুয়েশন ওবেড হয় তাহলে কি হবে না, ওই ওয়েভ ফাংশনটি তুমি ফেরত পাবে উইথ এ কনস্ট্যান্ট মাল্টিপ্লাই। এবার দেখবে যে যেটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হওয়ার কথা সেই কনস্ট্যান্টের মধ্যে তোমার আলফা পার্টটা তোমার ঢুকে বসে আছে। এবারে তার মানে একটা ব্যাপার, সেটা ওটা কনস্ট্যান্ট হতে গেলে আলফার যে করসপন্ডিং কোফিশিয়েন্ট যেটা এক্স বা ইত্যাদি রয়ে গেছে সেটা তোমাকে জাস্ট জিরো করতে হবে। জিরো করে সেখান থেকে আলফার ভ্যালু তুমি পেয়ে যাবে। হ্যাঁ, আলফার ভ্যালু তুমি ওয়ান্স পেয়ে গেলে তাহলে আইগেন ভ্যালু তো অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছ। আর এই টাইপের পার্টিকুলার প্রবলেম তুমি জাস্ট করবে আর এটা। তো তোমাদের সিলেবাসে কিন্তু যে জিনিসগুলো কভার করা, মানে সিলেবাসে যেভাবে আছে এইটা হলেই তোমার আমার মনে হয় যে ঠিকই আছে আর কি। হ্যাঁ, আচ্ছা আর একটা জিনিস একটুখানি বলে দিতে পারি, সেটা হচ্ছে যে প্রবলেম যে শো দ্যাট if v of minus x equal to vx, then the wave functions must belong to a definite parity. Definite parity মানে হচ্ছে তোমার ইভেন অর অড, মানে এটা একটা জেনারেল থিওরেম। যদি পোটেনশিয়াল এনার্জিটা একটা ইভেন ফাংশন হয়, মানে হারমোনিক অসিলেটরে যেমন হচ্ছে আর কি, ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভিএক্স, তখন না ওয়েভ ফাংশনটা অবশ্যই একটা ডেফিনাইট প্যারিটিতে বিলং করবে, অর্থাৎ সেটা ইভেন বা অড হবে। মানে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তুমি দেখবে যে যেহেতু পোটেনশিয়াল যেটা হাফ কে এক্স স্কয়ার, সেখানে ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভিএক্স এই প্রপার্টিটা হোল্ড করছে, সেখানে ওয়েভ ফাংশনটা আইদার ইভেন না হলে অড হলো, তাহলে সেটা একটা জেনারেল থিওরেম। সেটা তোমাকে একটুখানি আমি বসে দেখাতে বলছি কি, সো দ্যাট ইফ ভি অফ মাইনাস এক্স ইকুয়াল টু ভিএক্স দেন দ্য ওয়েভ ফাংশন মাস্ট বিলং টু এ ডেফিনাইট প্যারিটি। মানে এইটা হচ্ছে বেসিক্যালি, মানে এটা আমি হিন্টস দিচ্ছি তোমায়, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ প্যারিটি অপারেটর। একটা প্যারিটি অপারেটর আছে, প্যারিটি অপারেটরকে পাই দিয়ে এক্সপ্রেস করা হয়, সে প্যারিটি অপারেটর অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে আর এটা এইচ এর মতো দেখতে হয়ে গেল, এটা প্যারিটি অপারেটর পাই, এটা পাই। মানে প্যারিটি অপারেটরটা কেমন জানো তো, যে প্যারিটি অপারেটরটা হচ্ছে একটা অপারেটর যদি একটা ফাংশনের উপরে কাজ করে সেটা সাই অফ মাইনাস এক্স করে দেয়, মানে এক্সটাকে মাইনাস এক্স করে দেয়, যে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি প্যারিটি অপারেটর। এই প্যারিটি অপারেটর অ্যাপ্লিকেশনের মধ্যে হচ্ছে এই থিওরিটা পড়ে, যে যদি পোটেনশিয়াল এনার্জিটা তোমার ওই সিমেট্রিক হয় বা ইভেন ফাংশন হয় তাহলে ওয়েভ ফাংশনটা আমার বিলংস টু ডেফিনাইট প্যারিটি। তাহলে আমরা প্রথমে সিলেবাসটাকে আগে শেষ করি, তারপরে অ্যাডিশনাল এক্সট্রা অনেক জিনিসপত্র যদি বলার সময় হয়তো বলবো। তাহলে দেখো আমাদের যা সিলেবাসে হারমোনিক অসিলেটর যে পার্টটা ছিল, সেই হারমোনিক অসিলেটর নিয়ে যে আলোচনাটা আমাদের অ্যাকচুয়ালি করার দরকার এই সেমিস্টারে, সেটা আমরা করে ফেললাম। এবারে আমি প্রথমে ভেবেছিলাম যে এটাকে আগে আমি করিয়েওছি, মানে আগের বারই মানে পড়িয়েছি, যে জাস্ট সিলেবাসের বাইরেও যে হারমোনিক অসিলেটর প্রবলেমে যে শোরিঞ্জার ইকুয়েশনটা কেমন করে সলভ করতে হয়, সেই ওভারঅল সলিউশন, এটা আমি আগে বলেছিলাম।
আমার মনে হয় এখন তোমাদের এই সেমিস্টারের জন্য এই সলিউশনটা এখন করতে হবে না। সলিউশনটা আমি ঠিক পরে কোন এক সময়, মানে যারা একটুখানি মানে পরে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়তে চাও বা এমএসসি টেমিস্ট্রি পড়বে আর কি, তাদের জন্য আমি আলাদা করে করিয়ে নেবো। আর এমনি আমাদের যে ইউটিউব ভিডিও আছে সেখানে অনেক জায়গা থেকে করে টোরে দেওয়া আছে। যারা ইন্টারেস্টেড তারা করতে পারে, কিন্তু সবাইয়ের জন্য আর অতটা আমি বলছি না। বলো, কারো কোনো অসুবিধা আছে নাকি? নেক্সট ক্লাসে আমি বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টামে চলে যাব। আমাদের সিলেবাস অনুযায়ী নেক্সট ক্লাসে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামে চলে যাব। আর আজকে সেকেন্ড স্লটে যে কোয়ান্টাম মেকানিক্স পড়ানো শুরু হয়েছে, আজকে তার সেকেন্ড লেকচারটা বলে ফেললাম। বলো, তো বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। সব প্রেজেন্ট। দিব্যেন্দু বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে